হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ম্যাথমেটিক্স টিচিং। আমরা আগের ভিডিওতে এসএলএসটি 9-10 যে সলিউশন 2016 তার আমরা পার্ট 2 ভিডিওতে 35 অবধি অঙ্ক করে নিয়েছিলাম। এবার সেই কোশ্চেনে 25 নম্বর কোশ্চেনটা একটু ভুল ছিল, সেটা আমি খেয়াল করিনি, কারণ সিরিজের অঙ্ক ছিল। আমি যেভাবে কনভার্জেন্ট ডাইভার্জেন্ট প্রমাণ করে বলে দিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সিরিজটা কিন্তু ভুল দেওয়া ছিল। কারণ সিরিজটা দেখো, কোশ্চেন নাম্বার 25 সিরিজটা কিন্তু দেখো আছে ফাইনাইট দেওয়া আছে, তাহলে এটা কিন্তু অলওয়েজ কিন্তু কনভার্জেন্ট, ঠিক আছে। কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে ডাইভার্জেন্ট ফর দ্য হুইচ ভ্যালু অফ এক্স, তাহলে অবশ্যই সিরিজটা কিন্তু আমাদের কী হতে হবে বলতো, ইনফাইনাইট। মানে এখানে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল প্লাস অ্যান্ড ডট ডট ডট, কী হওয়া ছিল এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা যেখানে হওয়া উচিত ছিল প্লাস অ্যান্ড ডট ডট ডট, ঠিক আছে। তারপরে বাকিটা যেভাবে প্রমাণ করেছি তোমরা একটু পার্ট 2 ভিডিও দেখে নিও, আশা করি বুঝতে পারবে। চলো আমরা আজকে নেক্সট কোশ্চেন নাম্বার 36 থেকে আজকে শুরু করব, ঠিক আছে। চলো দেখো, তাহলে কোশ্চেন নাম্বার 36 কি বলেছিল, ডিনামিক্স অঙ্ক দিয়েছে তোমাদের। কিন্তু ক্লাস 9-10 মোটামুটি 6টা কিন্তু ডিনামিক্সের কোশ্চেন ছিল, তো ডিনামিক্স পার্টটা কিন্তু খুব ভালো করে করতে হবে, ঠিক আছে। আমি তোমাদেরকে ডিনামিক্সের পার্ট করাবো, ঠিক আছে, এবং ভালো করেই করাবো, ঠিক আছে। আশা করব সেখান থেকে তোমরা 3 থেকে 4টা বা 5টা অঙ্ক কিন্তু কমন পাবে, কারণ আমিও কমন পেয়েছি। আমি যেগুলো করেছিলাম সেখান থেকে এসএলএসটি 2016 9-10 কিন্তু আমি ডিনামিক্সের 3টে বা 4টাও কিন্তু কম পেয়েছিলাম, আর বাকি 2-1টা কিন্তু নিজে থেকেই আমি করেছি। বলতে হলে সবগুলোই বই থেকে দেওয়া হয়েছিল, সমস্যা হবে না, ঠিক আছে। আমি সেগুলো কিন্তু তোমাদেরকে করাবো। চ্যানেলের সাথে থেকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে রাখো, অবশ্যই তোমরা হেল্প পাবে। চলো কোশ্চেন নাম্বার 36 কী বলেছে আমরা সমাধানটা দেখে নিই। কোশ্চেন নাম্বার 36 বলেছে, দেখো, if the relation between displacement, velocity and time at any instant of a particle moving in a straight line be s is equal to half vt, where symbols having usual meanings, then the acceleration of the particle will be কি হতে পারে। অপশান এ আছে প্রপোর্শনাল টু এস, অপশান বি হচ্ছে প্রপোর্শনাল টু ভি, অপশান সি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু টি, আর অপশান ডি হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। তো কীভাবে করতে হবে দেখে নাও। তোমাকে কী বার করতে বলেছে কোশ্চেন, দেখো তো, অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল। তা তোমাকে দিয়েছে কিসে লিখে নাও, তোমাকে দিয়েছে এস ইজ ইকুয়াল টু কী দিয়েছে বলো তো, ভিটি, তাই তো। তাহলে এখান থেকে তুমি এক কাজ করো, কি করবে বলো তো, এস ইজ ইকুয়াল টু এর ভি এর জায়গায় তুমি লিখতে পারো ডিএস ডিটি, তাই তো। আমরা জানি ভি ইকুয়াল টু কি ডিএস ডিটি ইন্টু হচ্ছে টি। এবার তোমরা একটু ক্যালকুলেশন করো, অর্থাৎ এখান থেকে কী লিখতে পারবে, ডিএস, সরি এখানে হাফ ভিটি ছিল, কী ছিল, হাফ ভিটি, ঠিক আছে। তাহলে কি হলো, এস ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার হাফ ডিএস ডিটি, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ কি ডিএস বাই এস সমান 2 ডিটি বাই হচ্ছে টি, তাই তো। এবার তুমি বোথ সাইড কী করবে, ইন্টিগ্রেশন নিয়ে নাও, বোথ সাইড কী করবে, ইন্টিগ্রেশন নিয়ে নাও, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন যদি নিয়ে নাও তাহলে কী পাবে বলো তো, এদিকে পেয়ে গেলে হচ্ছে লগ এস, কী পেয়ে গেলে লগ এস টু দ্য বেস ই, আর এখানে কী পেলে 2 লগ ই বেস টি, আর এটা কী নিতে হয় আরবিট্রারি কনস্ট্যান্ট, এরকম হচ্ছে লগ সি, ঠিক আছে। লগ সি এটা কি আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে এখানে তুমি কী পেলে বলো তো, যে লগ এস সমান লগ সি টি স্কোয়ার, কারণ 2 লগ টি মানে টি স্কোয়ার, লগ টি স্কোয়ার হয়ে যায়। তাহলে বোথ সাইড যদি লগ ক্যান্সেল হয়ে যায়, এস ইজিক্যাল তুমি পেয়ে গেলে কি বলো তো, সি টি স্কোয়ার। তোমাকে বার করতে বলেছিল কি অ্যাক্সিলারেশন, তাহলে তুমি একবার ডিএস ডিটি বের করো। তাহলে ডিএস ডিটি মানে কি পেলে 2 সি টি, আরেকবার ডেরিভেটিভ করে দাও, তাহলে পেয়ে যাবে অ্যাক্সিলারেশন। তাহলে ডি টু এস ডিটি স্কোয়ার সমান কী হয়ে যাবে 2c, এটা কি কনস্ট্যান্ট। তাহলে কি দেখলাম, অ্যাক্সিলারেশনটা কী হয়ে গেল কনস্ট্যান্ট। তাহলে কত সহজ একটা অঙ্ক দিয়েছিল, তাই না। জাস্ট ডেফিনেশনটা জানলেই হয়ে যাবে, অর্থাৎ ডিএস ডিটি মানে যে ভি, ডি টু এস ডিটি স্কোয়ার মানে যে অ্যাক্সিলারেশন, এগুলো জানতে পারলেই হয়ে যাবে। তাহলে তোমরা অপশান কী হলো বলো তো, অপশান ডি অর্থাৎ কনস্ট্যান্ট, ঠিক আছে। আশা করি বুঝাতে পেরেছি। চলো আমরা নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 37 দেখে কী বলেছে।
দেখো তাহলে নেক্সট কোশ্চেন নাম্বার 37 বলেছে ইফ ফর এ পার্টিকেল মুভিং ইন এ প্লেন ম্যাগনিটিউডস অফ রেডিয়াল অ্যান্ড ক্রস রেডিয়াল ভেলোসিটিস বি সেম দেন দ্য পার্টিকেল ডেসক্রাইবস এ কার্ভ হুইচ ইজ এ প্যারাবোলা সার্কেল ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল আর হচ্ছে হাইপারবোলা। কোনটা হবে? তাই তো তোমাকে কি বলেছে, যেটা পার্টিকেল মুভিং ইন এ প্লেন ম্যাগনিটিউডস অফ রেডিয়াল অ্যান্ড ক্রস রেডিয়াল ভেলোসিটিস বি সেম। তো আমরা জানি যে রেডিয়াল ভেলোসিটি কি বলতো, রেডিয়াল ভেলোসিটি হচ্ছে dr dt, ঠিক আছে। আর ক্রস রেডিয়াল ভেলোসিটি কি বলতো, আর ক্রস রেডিয়াল ভেলোসিটি হচ্ছে r ইন্টু ডি থিটা dt। তাহলে এই দুটো বলেছে ইকুয়াল, আমি ইকুয়াল করে দিলাম। তাহলে এখান থেকে তুমি দেখো লিখতে পারবে না, এখান থেকে তুমি দেখো লিখতে পারছো dr বাই r সমান হচ্ছে ডি থিটা। বোথ সাইড তুমি যদি ইন্টিগ্রেশন নিয়ে নাও তাহলে কী পাবে, লগ আর সমান থিটা প্লাস করলাম হচ্ছে লগ সি, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে এখানে তুমি পেয়ে যাবে, দেখো কী পেয়ে যাবে এখান থেকে বলো তো, যে লগ ই আর মাইনাস লগ সি সমান থিটা। এখান থেকে তুমি কী পাবে, লগ আর বাই সি সমান থিটা, তাই না। নেক্সট কী পাবে, এখান থেকে পেয়ে গেলে আর বাই সি সমান ই টু দি পাওয়ার থিটা। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে সি ইন্টু ই টু দি পাওয়ার হচ্ছে থিটা, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের কার ইকুয়েশন বলো তো, জানো কি, এটা হচ্ছে তোমাদের ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালের কিন্তু ইকুয়েশন। তাহলে অপশান সি হচ্ছে তোমাদের কি উত্তর, ঠিক আছে। এটা কার ইকুয়েশন, এটা হচ্ছে ইকুয়েশন অফ ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল। যদি কেউ না জানো তাহলে মনে রাখবে এই ধরনের ইকুয়েশনগুলোকে, এই ধরনের ইকুয়েশন দেখতে, মানে এই টাইপের দেখতে ইকুয়েশনগুলোকে বলা হয় ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল, ঠিক আছে। তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখো। তাহলে কোশ্চেন নাম্বার 38 দিয়েছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব সহজভাবে বুঝাবো। দেখো, ফর এ পার্টিকেল মুভিং ইন এ প্লেন ইফ ট্যানজেন্সিয়াল অ্যান্ড নর্মাল কম্পোনেন্টস অফ অ্যাক্সিলারেশনস আর equal in magnitude, then velocity of the particle is proportional to e to the power psi, proportional to e to the power minus psi, c হচ্ছে কনস্ট্যান্ট আর ডি নাম্বার হচ্ছে প্রপোর্শনাল টু এস। তো খুব সহজ, তোমাকে বলে দিয়েছে ট্যানজেন্সিয়াল অ্যান্ড নর্মাল কম্পোনেন্টস অফ অ্যাক্সিলারেশন আর ইকুয়াল। এর মানে আমি লিখতেই পারবো কি বলো তো, আমরা জানি যে ট্যানজেন্সিয়াল কম্পোনেন্টস হচ্ছে এটা কি বলো তো, ডিভি ডিটি, ঠিক আছে। আর নর্মাল কম্পোনেন্টস আমরা জানি কি ভি স্কোয়ার বাই হচ্ছে রো, এই দুটো কী বলেছিল ইকুয়াল, যেখানে কিন্তু রো মানে আমরা জানি ডিএস বাই ডি সাই। তোমরা যারা ডিনামিক্স অনেকদিন করনি তাই এগুলো বুঝতে পারছো না, অর্থাৎ এই জিনিসগুলো সিম্বলগুলো দেখবে জাস্ট ডেফিনেশনে লেখা আছে। আমরা যখন এই চ্যাপ্টারগুলো করব দেখবে লেখা আছে যে ট্যানজেন্সিয়াল কম্পোনেন্টস অফ অ্যাক্সিলারেশন হচ্ছে ডিভিডিটি, তারপরে নর্মাল কম্পোনেন্টস অফ অ্যাক্সিলারেশন হচ্ছে ভি স্কয়ার বাই রো, যেখানে রোটা ডিএস ডি সাই, এগুলো হচ্ছে বেসিক জিনিস, সেখান থেকে কিন্তু করছি, ঠিক আছে। ইমপ্লাই তাহলে ডিভি ডিটি সমান এটা ভি স্কোয়ার, আর রো মানে কি বললাম, রো মান হচ্ছে ডিএস ডি সাই। তাহলে মানটা পুট করে দাও, তাহলে মানটা যদি পুট করে দাও তাহলে কী হবে, এখানে ডিএস বা হচ্ছে ডি সাই মানে ইজিক্যালটা হচ্ছে কী পেলে, ভি স্কোয়ার ইন্টু ডি সাই ডিএস, ঠিক আছে। এবার আমরা কি করব দেখে নাও, খুব সহজ। ডিভিডিটি, তাই তো, ডিভিডিকে আমরা লিখতে পারবো না ভি ডিভিডিএস, তাই না, আমরা লিখতে পারি না। আমরা জানি তো ডিভিডিটি জায়গায় কি লিখতে পারি, ভি ডিভিডিএস, কারণ এটাও তো ত্বরণের ফর্মুলা, তাই না, অ্যাক্সিলারেশন। আমরা কি জানি ডিভিডিটি যদি অ্যাক্সিলারেশন হয় তাহলে ভি ডিভিডিএসটা অ্যাক্সিলারেশন, তাহলে ভি ডিভিডিএস সমান হচ্ছে ভি স্কোয়ার ডি সাই ডিএস। দেখো বুঝতে পারলে কি না, কারণ আমরা জানি যে ডিভিডিটিটাও অ্যাক্সিলারেশন হয়
তারপরে d2s dt স্কোয়ার এটাকেও অ্যাক্সিলারেশন বলে, আর একটা হচ্ছে v dv ds এটাকেও আমরা কি বলি, অ্যাক্সিলারেশন বলি। ঠিক আছে, সেখান থেকে আমরা লিখলাম। ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেশন করতে পারলে অঙ্কটা শেষ। তাহলে ইমপ্লাই এখান থেকে কী পাবে দেখো, ds ds ক্যান্সেল, তাহলে তুমি পেয়ে গেলে দেখো dv বাই v সমান হচ্ছে dψ। ঠিক আগের একটা অঙ্ক করে নিলাম না, ঠিক আগের একটা অঙ্ক সমাধান করলাম এই যে আগেরটা। ঠিক তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করে তাহলে কী আসবে, v = c × e⁻ψ। একটু আগে করলাম দেখবে এরকম টাইপের একটা সমাধান, মানে আগের ঠিক অঙ্কটা 37 অঙ্কতে কিন্তু আমি এই ধরনের অঙ্কটাই কিন্তু সমাধান করলাম। ঠিক আছে, সেখান থেকে তাহলে ডিরেক্ট আমি যদি করি তাহলে কী পাবো, v = c × e⁻ψ। তার মানে কি, যেহেতু সিটা এখানে কি কনস্ট্যান্ট, তাহলে বলতে পারবো যে v ভ্যারিজাস কী বলতো, e⁻ψ। তার মানে আমাদের কী হচ্ছে, অপশান এ, অর্থাৎ প্রপোর্শনাল টু e⁻ψ, তাই না? চলো আমরা নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 39 দেখে নিই। তাহলে এটা হয়ে গেল, আসলে বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 37 দেখে নাও। দেখো কোশ্চেন নাম্বার 39, ঠিক আছে, 38 হয়ে গেল। এবার কোশ্চেন নাম্বার 39টা দেখে নাও, খুবই কমন এবং খুবই একটা সহজ অঙ্ক। ঠিক আছে, তোমাকে বলেছে পি বি দ্য মোমেন্টাম অফ এ পার্টিকেল অফ মাস এম দ্যান ইটস কাইনেটিক এনার্জি ইজ এটা। তাহলে যদি ভেলোসিটিটাকে ভি ধরে নিই, আমরা কি বললাম, যদি ভেলোসিটিটাকে ভি ধরে নিই তাহলে আমরা জানি যে পি = কী বলো তো, এম ভি। মোমেন্টাম তো ভরবেগ, তাহলে পি = কি, এম ভি। এবার তোমাকে বার করতে হবে কাইনেটিক এনার্জি, তো কাইনেটিক এনার্জি ই = আমরা কী ফর্মুলা জানি, হাফ এম ভি স্কোয়ার। এবার আমি কী করবো বলো তো, এখানে আমি দেখো অপশানে কিন্তু কোথাও কিন্তু ভি নাই, অপশানে কোথাও ভি আছে কি, অপশানে কোথাও কিন্তু ভি নাই। তার মানে এখান থেকে ভি এর মানটা বের করে আমি কী করবো না, পুট করে দেবো। তাহলে এখান থেকে ভি বের করলে কী হবে, ভি বের করলে হবে পি বাই এম। তাহলে পি এখানে মানটা পুট করে দাও, তাহলে হাফ এম পি বাই এম তার হচ্ছে স্কোয়ার। তো ক্যালকুলেশন করলে কী হবে, হাফ পি স্কোয়ার বাই হচ্ছে এম। এর তো খুব সহজে হয়ে গেল। তাহলে কী উত্তর হলো, হাফ পি স্কোয়ার বাই এম। তাহলে অপশান আমাদের বি হচ্ছে সঠিক উত্তর, হাফ পি স্কোয়ার বাই এম, তাই না? চলো আমরা নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 40 দেখে নিই কীভাবে করতে হবে। দেখো তাহলে নেক্সট কোশ্চেন নাম্বার 40, এটা হচ্ছে একটা ডাইনামিক্সেরই অঙ্ক। বলেছে রিলেশন বিটুইন ডিস্ট্যান্স ফ্রম অরিজিন এক্স অ্যান্ড ভেলোসিটি ভি অফ এ পার্টিকেল মুভিং ইন স্ট্রেট লাইন ইজ গিভেন বাই ভি স্কোয়ার = 2 - x - x স্কোয়ার। Then center of the simple harmonic motion of the particle with respect to origin is option A behind a distance of half unit, ahead by a distance of half unit, option C হচ্ছে behind a distance of half unit, ahead by a distance of হচ্ছে 2 units। ঠিক আছে, তো কিভাবে করতে হবে দেখে নাও, খুব সহজ, কোনো জটিল অঙ্ক নাই, খুব সহজ। তা তোমাকে যেটা বলে দিয়েছে তো সেটা লিখে নাও। তোমার বলেছে যে ভি স্কোয়ার = 2 - x - x স্কোয়ার, কিছুই না, আমরা সিম্পল হারমোনিক মোশনের যে জেনারেল ফর্মুলা আমরা কি জানি, যে d2x dt স্কোয়ার = হচ্ছে -a স্কোয়ার x, তাই তো? মানে এরকম আকারে ফেলতে হবে, এরকম আকারে ফেলতে হবে। এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের কি একটা সাধারণ রূপ, এরকম আকারে আমি এটাকে বানানোর চেষ্টা করবো। ঠিক আছে, দেখো তাহলে কী হবে, আমি ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এস, কী বলছি, বোথ সাইডে ডিফারেন্স করছি উইথ রেসপেক্ট টু এস। তাহলে কী হবে, 2v dv dx সমান কী হবে, এখানে -1 - 2x। তাহলে এখান থেকে পেয়ে গেলাম v dv dx সমান কী পেলাম, মাইনাস, যদি ক্যালকুলেশন করা দেখবে হবে -1/2 × x, কী আসছে 1/2 হচ্ছে কি মাইনাস কমন নিয়েছি, তাহলে হচ্ছে 2x + 1। দেখো এখানে মাইনাস কমন হলে 2x + 1 হবে, আর 2 এলে ভাগ হয়ে গেল। তাহলে এখান থেকে তুমি কি পেলে, তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে দেখো এটাকে তুমি লিখতে পারো, এটা কি লিখতে পারো, এটা তুমি লিখতে পারো d2x dt স্কোয়ার, তাই না? কারণ ভি ডি ডি এক্স মানে তো অ্যাক্সিলারেশন, তাই লিখতে পারো d2x dt স্কোয়ার, তাই তো? সমান, আমি এই দুইটা ভেতর ঢুকে দিলাম, তাহলে মাইনাস থাকলো, তাহলে কী হবে, 2 হলে x প্লাস হচ্ছে হাফ, মানে 2 দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো তো এইটার সাথে এইটা কম্পেয়ার করে সেম হয়ে গেছে। তার মানে এটা বুঝতে পারছি এদিন সিম্পলিক হারমোনিক মোশন, যদিও বলা আছে এটা সিম্পলিক হারমোনিক মোশনে। তাহলে সেন্টার কী করে পাবো, এই যে পার্টটা আছে x + হাফ, এই পার্টটা যদি 0 করে দিই তাহলে সেটাকে হয়ে যাবে কি সেন্টার। কি বললাম,
d2x dt স্কোয়ার করে পেলাম হচ্ছে মাইনাস এক্স প্লাস হাফ। এই পার্টটা যদি 0 ধরে নিই তাহলে এক্সের যে ভ্যালুটা বেরায় সেটা হচ্ছে কী বলতো সেন্টার অফ দ্য সিম্পল ইকুয়েশন। তাহলে এটাকে 0 করে দাও। তাহলে ফর সেন্টার আমি কি করব, এই পার্টটা 0 করলাম, মানে এক্স প্লাস হাফ ইজ ইকাল টু 0। তাহলে এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে এক্স ইকাল টু হচ্ছে কী পেলাম মাইনাস হাফ। তাহলে কী বুঝতে পারলাম, সেন্টার হচ্ছে বিহাইন্ড অ্যাট কি হাফ ইউনিট, মানে হাফ ইউনিট কি পিছনে আছে। তাহলে অপশান আমার কী হলো সি, অর্থাৎ বিহাইন্ড এ ডিস্টেন্স অফ হাফ ইউনিট, তাই না। এক্স হলো মাইনাস হাফ মানে কি বিহাইন্ড এ ডিস্টেন্স হাফ ইউনিট, তাই না। তাহলে আমাদের এই কোশ্চেনটাও কিন্তু হয়ে গেল কোশ্চেন নম্বর 40। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, চলো কোশ্চেন নাম্বার 41। ঠিক আছে, চলো দেখো কোশ্চেন 41 বলেছে ইফ এ পার্টিকেল বি প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ডস উইথ এ ভেলোসিটি ইউ ইন এ মিডিয়াম অফ এয়ার রেজিস্ট্যান্স প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ভেলোসিটি অ্যান্ড ইফ ভি বি দ্য টার্মিনাল ভেলোসিটি দেন দ্য গ্রেটেস্ট হাইট attained by the particle is অপশান এ হচ্ছে 2g বাই ভি স্কোয়ার লগ অফ 1 প্লাস ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার। অপশান বি হচ্ছে ভি স্কোয়ার বাই 2g লগ অফ 1 প্লাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার। অপশান সি হচ্ছে ভি স্কোয়ার বাই 2g লগ অফ ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। অপশান ডি হচ্ছে ভি স্কোয়ার বাই জি লগ অফ 1 প্লাস ভি স্কোয়ার বাই হচ্ছে ইউ স্কোয়ার। যদিও এই ধরনের অঙ্ক পরীক্ষা হলে ওই টাইমের মধ্যে করা কিন্তু পসিবল না, এত বড় ডিনামিক্সের অঙ্কটা, ঠিক আছে, কারণ এই অঙ্কটা করতে যথেষ্ট টাইম লাগবে, কারণ বড় অঙ্ক দিয়ে দিয়েছে। তো চেষ্টা করবে এই ধরনের টাইপের অঙ্কগুলোকে রেজাল্টগুলো মুখস্থ রাখার। কি বললাম, এই ধরনের অঙ্কগুলো রেজাল্টটা কিন্তু মুখস্থ রাখার। তো এই ধরনের অঙ্ক যদি পড়ে তার রেজাল্টটা মুখস্থ করতে হবে। তো এর আনসারটা কী হবে বলো তো, মনে রাখবে অপশান বি ভি স্কোয়ার বাই 2g লগ অফ 1 প্লাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার। কিন্তু কী করে এলো আমি জিনিসটা একটু বুঝিয়ে দিচ্ছি, মানে এই অঙ্কটা আমি বড় জিনিসটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আমার কাছে করা আছে, সেখান থেকে আমি তোমাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, একবার দেখে নাও, ঠিক আছে, কারণ জিনিসটা বুঝে নিলে সুবিধা হবে, তাই না। আনসার তো মুখস্থ রাখবো, কিন্তু একবার ব্যাপারটা একটু বুঝে নাও, ঠিক আছে। চলো আমি আনসার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বলেছিল, যেটা বলেছিল সে অনুযায়ী আমরা ধরে নিচ্ছি যে লেট এ পার্টিকেল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস উইথ এ ভেলোসিটি ইউ and at any time t travel a distance x and attains the velocity v। আমি কিন্তু এটা ধরে নিলাম, কোশ্চেনটা পড়ে আমি কি করলাম, এটা ধরে নিলাম যে লেট এ পার্টিকেল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস, মানে উপর দিকে ছোড়া হয়েছে ভার্টিক্যালি, উইথ এ ভেলোসিটি ইউ, মানে উইথ এ ভেলোসিটি হচ্ছে ইউ, অ্যান্ড অ্যাট এনি টাইম টি ইট ট্রাভেল এ ডিস্টেন্স এক্স অ্যান্ড অ্যাটেন্স দ্য ভেলোসিটি ভি। তাহলে এটা হচ্ছে কী বলতো, এটা হচ্ছে প্রাথমিক বেগ, এটা হচ্ছে অন্তিম বেগ। এবার আমার তো একটা এয়ার রেজিস্ট্যান্স কাজ করছিল, তাই না, আমার কি কাজ করছিল এয়ার রেজিস্ট্যান্স, এবং কোশ্চেনে দেখো বলা ছিল যে রেজিস্ট্যান্সটা কী বলেছে, দেখো তো কোশ্চেনে বলা ছিল, দেখো এই যে এয়ার রেজিস্ট্যান্স হচ্ছে প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ভেলোসিটি, তাই না। তাহলে আমি এখান থেকে কী লিখতে পারবো বলো তো, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো না, এই যে যদি রেজিস্ট্যান্সটাকে আর ধরি আমি লিখতে পারবো না যে আর ভ্যারিজাস ভি স্কোয়ার, তাহলে এখান থেকে লিখতে পারবো আর ইকুয়াল টু কে ভি স্কোয়ার, যেন কে ইজ এ কনস্ট্যান্ট। তাহলে আমি এখান থেকে ইকুয়েশন মোশনটা পেয়ে যাবো। আমরা জানি ডিনামিক্সের অঙ্ক করতে গেলে কি ইকুয়েশনের মোশনটা বার করতে হয়, সেটাই মেন। তাহলে ইকুয়েশন মোশনটা পেয়ে যাবো। তাহলে ইকুয়েশন অফ মোশনটা কী হবে বলো তো, ভি ডিভি ডি এক্স সমান মাইনাস জি মাইনাস হচ্ছে কে ভি স্কোয়ার। যেহেতু রেজিস্ট্যান্স কাজ করছে তাহলে মাইনাস, সেই জন্য কে ভি স্কোয়ার করেছি, আর জিটা মাইনাস কেন করলাম, যেহেতু পার্টিকেলটাকে ভার্টিক্যালি আপওয়ার্ডস অর্থাৎ উপর দিকে ছড়াই ছিল, তাহলে জিটাও মাইনাস আর রেজিস্ট্যান্সও মাইনাস। তাহলে আমার ইকুয়েশন অফ মোশন এটা হচ্ছে, এদিকে হচ্ছে ফোর্স কাজ করছে, এদিকেও ফোর্স, তাহলে তুমি দুটো ইকুয়াল, ভি ডিভি ডি এক্স ইকুয়াল টু, তাহলে কী লিখতে পারবো মাইনাস জি মাইনাস কে ভি স্কোয়ার, ঠিক আছে। এটাকে তুমি যদি ক্যালকুলেশন করে নাও আপনার ইন্টিগ্রেশন ইউ টু ভি, কারণ আমার ইউ থেকে ভি পর্যন্ত ছিল বেগ, তাই না, তাহলে এখান থেকে কী লিখতে পারবো ইন্টিগ্রেশন ইউ টু ভি ভি ডিভি, আর এটা পুরোটা নিয়ে আসলাম এর নিচে, ঠিক আছে, ডিএক্স 0 টু এক্স, তাই না, কারণ আমার ডিস্টেন্স 0, মানে যখন প্রথমে ইউ ছিল তখন ডিস্টেন্সটা 0 ছিল, আর আমার কতটা ট্রাভেল ডিস্টেন্স করেছি আমরা টি টাইমের পর এক্স, তাহলে ইন্টিগ্রেশন ইউ টু ভি ভি ডিভি জি প্লাস কে ভি স্কোয়ার, তাহলে মাইনাসটা কমন নিয়ে এদিকে নিয়ে চলে আসছে, এখন মাইনাস থেকে গেছে, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন 0 টু এক্স ডিএক্স। এখান থেকে যদি ক্যালকুলেশন করে তো কী আসছে দেখো তো, যদি ইন্টিগ্রেশনটা করে নাও তাহলে আসছে দেখো 1/2 লগ অফ জি প্লাস কে ভি স্কোয়ার বাই জি প্লাস কে ইউ স্কোয়ার, তার মডুলাস ইকুয়াল টু মাইনাস এক্স। তাহলে তুমি যদি ক্যালকুলেশন করে নাও, তাই ক্যালকুলেশন করলে দেখো এক্স ইকুয়াল টু কী পাবে, এক্স ইকুয়াল টু পাবে হচ্ছে 1/2 লগ অফ মডুলাস জি প্লাস কে ইউ স্কোয়ার বাই জি প্লাস কে ভি স্কোয়ার, ঠিক আছে। এবার হোয়েন যখন ভিটা 0 দেন দিস হাইট ইজ কামিং টু রেস্ট, তাই না, কারণ যখন উপরে ছোড়া হলো তখন কি ছোড়ার পর তো একটা ডিস্টেন্সকে কী হবে থেমে যাবে, তারপর নিচে পড়তে শুরু করবে, তাহলে সেই হাইটে ভিটা কি ভেলোসিটি 0, তখন কী হবে দিস হাইট ইজ কামিং টু রেস্ট। সো পুটিং, আমি যদি এখানে পুট করছি কি এক্স ইকাল টু এইচ, মানে যখন
কি গ্রেটেস্ট হাইট এইচে গেল তখন ভিটা জিরো, তাই না? যখন গ্রেটেস্ট হাইটে পৌঁছালো তখন ভিটা তো জিরো, আমাকে গ্রেটেস্ট হাইটই তো বের করতে বলেছে। তাহলে যখন এক্স ইকাল টু এইচ তখন ভি ইকাল টু জিরো, তাহলে ওখান থেকে যদি বসিয়ে দিই তাহলে আমরা দেখো তো এইচ ইকাল টু কী পাচ্ছি, যদি বসিয়ে দিই তাহলে আমরা দেখো এইচ ইকাল টু পাচ্ছি, দেখো এইচ ইকাল টু কী পাচ্ছি, এইচ ইকাল টু পাচ্ছি 1/2 লগ অফ জি প্লাস কে ইউ স্কোয়ার বাই জি, কারণ এখানে এক্স ইকাল টু এইচ পুট করেছি, ঠিক আছে? এই যে এখানে এক্স ইকাল টু এইচ পুট করেছি আর এখানে আমি কী পুট করেছি, এখানে ভি ইকাল টু জিরো, তাহলে কী পেয়ে গেলাম, এই ইকুয়েশনটাতে পুট করার পর এইচ ইকাল টু 1/2 লগ অফ মডুলাস জি প্লাস কে ইউ স্কোয়ার বাই জি। আর যেহেতু ভিটা জিরো তাহলে আমি যদি 1 নং সমীকরণ, আমি কাকে নাম দিয়েছিলাম দেখো তো, 1 নং সমীকরণ নাম দিয়েছিলাম এই যে, যেহেতু ভিটা জিরো তাহলে এখানে যদি মানটা পুট করি তাহলে এই পার্টটা জিরো হবে, তাহলে আমি কে এর মানটা পেয়ে যাবো। তাহলে দেখো জিরো করে দিয়েছি যে অলসো ফ্রম 1, ওই যেহেতু ভিটা জিরো তাহলে এই পার্টটা জিরো করে দিয়ে, তাহলে ভি তো জিরো না, ভি জিরো মানে হচ্ছে তার ত্বরণটাও জিরো, ডিভিডিটি জিরো, ভি জিরো বলাটা ভুল অ্যাকচুয়ালি, ঠিক আছে? ভি তো জিরো না, ওই গ্রেটেস্ট হাইটে কিন্তু ওর ত্বরণটা কী হবে, জিরো হয়ে যাবে, তাই না? তো ত্বরণটা জিরো করে দিলাম, ত্বরণটা জিরো করলে এখান থেকে কী হবে, অলসো ফ্রম 1 মাইনাস জি মাইনাস কে ভি স্কোয়ার ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে পেলাম কে ইকুয়াল টু হচ্ছে জি বাই ভি স্কোয়ার। এর কে এর মানটা যদি এখানে পুট করে দাও, এখানে কে মানটা পুট করলে কী পেয়ে যাবে, যেটা প্রমাণে ছিল এইচ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2g লগ অফ 1 প্লাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, ঠিক আছে? আশা করি একটু দেখো বুঝতে পারবে, ঠিক আছে? এটা একবার বলেছি, যখন গ্রেটেস্ট হাইটে পৌঁছাবে তখন কিন্তু কোনো ত্বরণ থাকবে না, তার ত্বরণটা যদি জিরো করে দেয় 1 নং সমীকরণে তাহলে পাচ্ছি এটা জিরো, এটা জিরো মানে এখানে পেলাম কে এর মান হচ্ছে জি বাই ভি স্কোয়ার, ঠিক আছে? চলো আমরা আশা করি এটা বুঝতে পেরেছি, নেক্সট অঙ্ক আমরা করে নিচ্ছি। দেখো তাহলে কোশ্চেন অফ 42, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কনভেক্স সেট? x1 x2 x3 x4 চারটে আমাকে সেট দিয়েছে, বলেছে এর মধ্যে কোনটা কনভেক্স নয়, তো উত্তর কিন্তু আমাদের হবে অপশন ডি। কেন বলো তো, প্রত্যেকটা এ বি সি যে আমাদের অপশানে আছে প্রত্যেকের আমি গ্রাফ দেখো এঁকে নিয়েছি, ঠিক আছে? এটা হচ্ছে x1 এর গ্রাফ, এটা হচ্ছে x2 এর গ্রাফ, এটা হচ্ছে x3 এর গ্রাফ, এটা হচ্ছে x4 এর গ্রাফ। x1 x2 x3 প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা কি বলো তো, এরা বাউন্ডেড, রিজিয়নটা কি এক্ষেত্রে বাউন্ডেড, কি বললাম এ বি এবং সি প্রত্যেকটা অপশানের ক্ষেত্রে কিন্তু এরা কি বাউন্ডেড রিজিয়ন, ঠিক আছে? যেহেতু এরা বাউন্ডেড তাহলে এরা কিন্তু প্রত্যেকে কিন্তু কনভেক্স, বাউন্ডেড হলে কিন্তু ওরা কী হবে কনভেক্স, মাথায় রাখবে, এটাও কিন্তু আমাদের কাজে লাগবে কনভেক্সের প্রমাণ ক্ষেত্রে। যদি সেটটা যদি বাউন্ডেড হয় তাহলে সেটা কি হবে কনভেক্সের, তাহলে তিনটে কনভেক্সের, তার কনভেক্সের কে হলো না এটা, কারণ এটা বাউন্ডেড না। তুমি দেখো সেই গ্রাফটা দেখো বুঝতে পারবে, ঠিক আছে? তাছাড়া আরও কিছু একটা হিন্ট দিচ্ছি আমি এগুলো মনে রাখার জন্য। যদি দেখো যে সেটটা দেখতে এরকম হয় যে x1 ইজিক্যাল টু সেট অফ এক্স সাজ দ্যাট সি এক্স ইকাল টু কে, একে বলা হয় ক্লোজ সেট বলা হয়, অথবা x2 ইজিক্যাল টু সেই সমস্ত এক্স সাজ দ্যাট সি এক্স গ্রেটার দেন কে অর সি এক্স লেস দেন কে, যাকে ওপেন হাফ স্পেস বলা হয়। আর x3 ইকাল টু কি সেট অফ এক্স সাজ দ্যাট সি এক্স লেস দেন অর ইকুয়াল টু কে অর সি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু কে, যাকে বলে ক্লোজড হাফ স্পেস বলা হয়। এরা প্রত্যেকে কিন্তু কনভেক্স সেট হয়, আর এরকম টাইপের দেখতে সেটগুলোকে আমি কী বলবো কনভেক্স সেট বলবো, ঠিক আছে? তাহলে উত্তর কী হলো আমাদের অপশান ডি, কারণ এ বি এবং সি প্রত্যেকে হচ্ছে বাউন্ডেড, বা ডিটা বাউন্ডেড না আনবাউন্ডেড, তাহলে ওটা হচ্ছে কনভেক্স সেট নয়, তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন আমরা কোশ্চেন নাম্বার 43 দেখে নিই, চলো। কোশ্চেন 43 কী করতে বলেছে একটু দেখে নাও। কোশ্চেন 43 বলেছে, দেখো বলেছে ইন এ বাউন্ডেড ট্রান্সপোর্টেশন প্রবলেম উইথ এম অরিজিনস, অরিজিন বানানটা একটু ভুল হয়ে গেছে, একটু ঠিক করে নাও, মাঝখানে টি পড়ে গেছে, অরিজিনস, ঠিক আছে? এখানে তো এস হবে, শুধু কী হবে এস, অরিজিনস অ্যান্ড এন ডেস্টিনেশনস, ঠিক আছে? এন ডেস্টিনেশনস, এখানেও ডেস্টিনেশন মানে ই হবে, এ রাখছে ডেস্টিনেশনস, দেন দ্য নাম্বার অফ অকুপাইড সেলস ইন এনি অপটিমাল সলিউশন ইজ, উত্তর হবে আমাদের অপশন বি, লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে m প্লাস n মাইনাস 1, ঠিক আছে? কয়েকটা রেজাল্ট আমি লিখে দিয়েছি এই রিলেটেড, তোমরা একটু রেজাল্টটা লিখে নাও বা নোট করে নাও, এই রেজাল্ট থেকে আনসারটা তোমরা পেয়ে যাবে। নোট বলে লিখে নাও যে ইন এ ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম উইথ এম অরিজিনস অ্যান্ড এন ডেস্টিনেশনস, ঠিক আছে, অফ দ্য নাম্বার অফ অকুপাইড সেলের ক্ষেত্রে অপটিমাল সলিউশনের ক্ষেত্রে কী হয়, এখানে m প্লাস nটা কনস্ট্যান্ট থাকে এবং mn ভ্যারিয়েবলস থাকে। 2 নম্বর লিখে নাও দ্য নাম্বার অফ বেসিক ভ্যারিয়েবলস ইন এ ট্রান্সপোর্টেশন প্রবলেম কি হয় অ্যাট মোস্ট m প্লাস n মাইনাস 1 অর দ্যাট ইজ লেস দেন অর ইকুয়াল টু m প্লাস n মাইনাস 1, ঠিক আছে? অ্যাট মোস্ট সবচাইতে বেশি কিন্তু বেসিক ভ্যারিয়েবলস কিন্তু এটাই হয়। আর 3 নম্বর নোট করো দ্য নাম্বার অফ আনঅকুপাইড সেলস, দ্য নাম্বার অফ আনঅকুপাইড সেলস সবসময় কী হয় ইজ m মাইনাস 1 ইন্টু হচ্ছে n মাইনাস 1, যদি কোশ্চেনে আনঅকুপাইড সেলস হতো আর কী হতো m মাইনাস 1 ইন্টু n মাইনাস 1। আর 4 নম্বর হচ্ছে দ্য নাম্বার অফ অকুপাইড সেলস ইন লেস দেন m প্লাস n মাইনাস 1, যেটা তোমাদের কোশ্চেনে ছিল। তো কোথাও তো আমাদের ছিল না, গ্রেটার দেন ছিল, ইকুয়াল টু ছিল, আর এটা ইকুয়াল টু ছিল,
তাহলে একমাত্র লেস দেনটা প্রপার্টিটা হোল্ড করছে কোথায় এখানে, তাহলে সেই হিসাবে এটা উত্তর হবে। আর যদি এখানে বলা আছে বেসিক ভ্যালু অ্যাট মোস্ট m প্লাস n মাইনাস 1, ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি আনসারটা কিন্তু এটাই হবে, লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে m প্লাস n মাইনাস 1, ঠিক আছে, কারণ দ্য নাম্বার অকুপাইড সেলস ইজ লেস দেন। চলো আমরা নেক্সট কোশ্চেন 44 দেখে নিই। 43 আমরা এই কোশ্চেনগুলো নোট করে নাও, যে নোটগুলো দিয়েছি এই নোটগুলো দিয়ে পরীক্ষাতে কোশ্চেন পেতে পারো এবার, ঠিক আছে। চলো আমরা কোশ্চেন নাম্বার 44 কী বলেছে দেখে নিই। দেখো তাহলে কোশ্চেন নাম্বার 44 বলেছে ইফ রিলেটিভ ইরোর অফ দ্য নাম্বার 2.1356 be 7 into 10 to the power minus 6 then the number of correct digit is in the number is, অবশ্যই আমাদের কী হবে বলো তো আনসার, অবশ্যই কিন্তু হবে 5। অর্থাৎ এখানে যে কটা সংখ্যা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু হচ্ছে কী বলো তো কারেক্ট ডিজিটস ইন দ্য নাম্বার, ঠিক আছে, প্রত্যেকটাই তোমাদের কী বলো তো কারেক্ট ডিজিটস, ঠিক আছে। এবার আমরা অন্যভাবে যদি করি অঙ্কটা তাহলে কী করে করবো আমরা, মানে আমি তো বলে দিলাম এখানে প্রত্যেকটা ডিজিটই যদি সিগনিফিক্যান্ট ফিগার তাহলে প্রত্যেকটা ডিজিট কিন্তু হচ্ছে কারেক্ট, কিন্তু অঙ্কটাকে আমরা একটা ফর্মুলা দিয়ে করবো, যে ফর্মুলাটা মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। যে আমরা জানি যদি রিলেটিভ ইরোর ER এটা যদি লেস দেন হয় 1/2 ইন্টু k প্লাস 1 ইন্টু 10 to the power n মাইনাস 1, যেখানে এনটাকে বলা হয়েছে কি বলতো কারেক্ট আপ টু সিগনিফিক্যান্ট ফিগার, ঠিক আছে, এনটাকে হচ্ছে নাম্বার অফ কারেক্ট আপ টু কি সিগনিফিক্যান্ট ফিগার, যেটা তোমাকে বার করতে বলেছে, নাম্বার আপ টু কারেক্ট সিগনিফিক্যান্ট ফিগার, আর কেটা হচ্ছে কী বলতো ফার্স্ট নাম্বার অফ দ্য সিগনিফিক্যান্ট, ঠিক আছে, কেটা। তাহলে অঙ্কটা কী করে করতে হবে দেখে নাও। তোমাকে বলে দিয়েছে কী বলতো রিলেটিভ ইরোটা বলে দিয়েছে 7 into 10 to the power minus 6, ভালো করে বুঝে নাও। সূত্রটা কি ER লেস দেন 1/2 ইন্টু k প্লাস 1 ইন্টু 10 to the n মাইনাস 1, এটা হচ্ছে কারেক্ট আপ টু n সিগনিফিক্যান্ট, ওটা হচ্ছে নাম্বার অফ কি কারেক্ট সিগনিফিক্যান্ট ফিগার, আর কেটা হচ্ছে ফার্স্ট ইটারেশন, ঠিক আছে, মানে ফার্স্ট যে নাম্বারটা ওই সিগনিফিক্যান্ট ফিগারে, ঠিক আছে। তাহলে এই টাইপের আমি এটাকে বানানোর চেষ্টা করছি, দেখো তাহলে 7 into 10 to the power 6 আমাকে বলে দিয়েছে, তাই তো, তো 7 into 10 to the power 6 আমি কী লিখতে পারবো 7/100 ইন্টু 10 to the power হচ্ছে 4, তাই না, তো এইগুলো লিখতে পারবো 0.07 বাই 10 to the power হচ্ছে 5 minus 1। দেখো তো এটা তো লিখতে পারছি না, লেস দেন 1/2 ইন্টু ফার্স্ট সিগনিফিক্যান্ট কী ছিল 2 ছিল, তাহলে 2 প্লাস 1 ইন্টু 10 to the power হচ্ছে 5 minus 1, কারণ এইখানে যেটা ছিল এটা অবশ্যই লেস দেনের থেকে, তো এখানে কী দেখতে পাচ্ছি এনের মানটা কত, এনের মানটা কত দেখতে পাচ্ছি, এখান থেকে যদি সেটা কম্পেয়ার করো তাহলে n ইকুয়াল টু কত পাচ্ছ 5, তার উত্তর আমাদের ওই জন্য 5 হলো, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ এই আকারটাকে আমি দিলাম রিলেটিভটাকে, ওই আকারে ফেললাম যে হয়ে যাচ্ছে হ্যাঁ লেস দেন হাফ ইন্টু 2 বলতে এখানে কে বলতে কী বলতো কে বলতে যে ফার্স্ট ফার্স্ট নাম্বারটা, ঠিক আছে, তাহলে এটা অবশ্যই 0.07 বাই 10 to the power 5 minus 1, দেখো অবশ্যই লেস দেন হচ্ছে, কারণ 0.07 তো অবশ্যই 1/2 ইন্টু 2 প্লাস 1 মানে 1/6 এর থেকে ছোটো, তাই না, ইন্টু যা ছিল তাই আমি 4কে লিখতে পারি কি 10 to the power 5 minus 1, তা 10 to the power 5 minus 1, তাহলে এখান থেকে এই যে n কম্পেয়ার করলাম 5, তো এনটা হচ্ছে তোমার কী বলো তো কারেক্ট আপ টু আমরা জানি n সিগনিফিক্যান্ট ফিগার, তাহলে এনটাই তোমাদের হচ্ছে কারেক্ট ডিজিট, তার উত্তর কত n ইকুয়াল টু হচ্ছে 5, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলো আমরা কোশ্চেন নাম্বার 45 কী বলেছে দেখি। দেখো কোশ্চেন নাম্বার 45 ভেরি গুড কোশ্চেন একটা, ইফ দ্য ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে ম্যাট্রিক্সটা 214 1x2 40 x plus 2 হ্যাজ র্যাঙ্ক 2 দেন দ্য ভ্যালু অফ এক্স আর, ঠিক আছে, যেহেতু ম্যাট্রিক্সটা র্যাঙ্ক 2 তাহলে অবভিয়াসলি ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 করে দাও, খুব সহজ, যখনই এরকম টাইপের কোশ্চেন দিবে যে র্যাঙ্ক 2 বলেছে মানে ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 করে দাও, তাহলে হয়ে যাবে 1x2 40 x plus 2, আশা করি তোমরা করতে পারবে। তো ডিট ভ্যালুটা 0 করো তাহলে এখানে ক্যালকুলেশন তোমরা করতে পারবে, ক্যালকুলেশন করলে তুমি দেখবে এক্স ইকাল টু পাবে কি বলো তো এক্স ইকাল টু পাবে হচ্ছে 6 অ্যান্ড হচ্ছে হাফ, তাহলে অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা ডিটারমিনেন্টটা ক্যালকুলেশন করতে পারবা, ঠিক আছে, তাই আমি করে দিলাম না, ঠিক আছে, এর ডিট ভ্যালুটা 0 করে দেবে, এর ডিট ভ্যালু 0 করে দিলে দেখবে এক্সের দুটো মান পাবে, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে হাফ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলো আমরা কোশ্চেন নাম্বার মানে ইউনিট ভেক্টর, তাহলে ইফ ফর 2 ইউনিট ভেক্টরস ইউ ক্যাপ অ্যান্ড ভি ক্যাপ যদি মডুলাস ইউ ক্যাপ প্লাস ভি ক্যাপ ইজ ইকুয়াল টু 1 হয় দেন দ্য ভ্যালু অফ মডুলাস ইউ ক্যাপ মাইনাস ভি ক্যাপ কত, তো আমরা জানি উই নো দ্যাট, আমরা একটা ফর্মুলা জানি যে ইউ ক্যাপ প্লাস ভি ক্যাপ তার মডুলাস এর স্কোয়ার প্লাস ইউ ক্যাপ মাইনাস
ভি ক্যাপ মডুলাস তার স্কোয়ার ইজ ইকুয়াল 2 ইন্টু মডুলাস ইউ ক্যাপ তার স্কোয়ার মডুলাস ভি ক্যাপ তার স্কোয়ার। সূত্র তোমরা আশা করি জানো। মান পুট করে দিলাম শেষ। তাহলে প্লাসের মান বলেছে 1, তাহলে 1 স্কোয়ার 1 প্লাস মডুলাস ইউ ক্যাপ মাইনাস ভি ক্যাপ তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, এটা 1 প্লাস 1, কারণ ইউ ক্যাপ আর ভি ক্যাপটা বলছে ইউনিট ভেক্টর, তাহলে ইউ ক্যাপ এর মডুলাসটা 1 আর ভি ক্যাপ এর মডুলাসটা হচ্ছে 1। তাই যদি ক্যালকুলেশন করে নাও তাহলে এখানে কী পাবে, ইউ ক্যাপ মাইনাস ভি ক্যাপ এর মডুলাস যদি এটা ক্যালকুলেশন করে নাও তো খুব সহজ। এর ক্যালকুলেশন করলে তোমরা কত পাবে দেখো তো, এটা কত 2 আর 2 দুগুণে 4, 4 থেকে একবার দিলে কত 3, তাহলে কত হবে √3। তাহলে অপশান আমাদের সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, দেখো কোশ্চেন 47 বলেছে দ্য মিন ডিভিয়েশন অ্যাবাউট মিডিয়ান অফ দ্য নাম্বারগুলো দিয়েছে। এগুলো হচ্ছে আমাদের আনগ্রুপাইড ডাটা। তা আনগ্রুপাইড ডাটার ক্ষেত্রে মিন ডিভিয়েশন বের করা যায় ফর্মুলা, আগে ফর্মুলা লিখে নাও তাহলে অঙ্ক খুব সহজ হয়ে যাবে। ফর্মুলাটা কী বলতো, ফর্মুলাটা হচ্ছে এমডি মিন ডিভিয়েশন এমডি সমান সামেশন √xi মাইনাস এম বাই হচ্ছে এন। এমটা হচ্ছে কী বলতো, এমটা হচ্ছে কী বলতো মিডিয়ান, এমটা হচ্ছে মিডিয়ান আর এনটা হচ্ছে যে কটা এখানে নাম্বার অফ ডিজিটস, এনটা হচ্ছে নাম্বার অফ কী বলতো ডিজিট, যে কটা নাম্বার আছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্রথমে হচ্ছে আমাকে বের করতে হবে মিডিয়ান। ঠিক আছে, কী বের করতে হবে প্রথমে মিডিয়ান। তো মিডিয়ান বের করতে কী করতে হবে, প্রথমে এইগুলোকে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে নাম্বারগুলোকে, ওগুলোকে আমাকে ছোটো থেকে বড় আকার সাজিয়ে নিতে হবে। তো সাজিয়ে নাও, তাহলে কী হবে, প্রথমে দেখো 7 8 15 16 19 49 53 62 77 আর হচ্ছে 95। তাই তো প্রথম কাজ হচ্ছে কি আমাদেরকে এগুলোকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে দেওয়া, অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দেবে। ঠিক আছে, এবার দেখানো তো কটা সংখ্যা আছে, মানে এন ইকুয়াল টু কত দেখে না তো, 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল আমার সংখ্যা আছে ওটা 10টা। ইন তাহলে পেলাম 10। যেহেতু এটা কি আছে, ইটস এ ইভেন নাম্বার, কি আছে ইটস এ ইভেন নাম্বার, তাহলে এর ক্ষেত্রে মিডিয়ান বের করার ফর্মুলা হচ্ছে n/2তম পদ প্লাস n/2 প্লাস 1তম পদ বাই হচ্ছে আবার কি 2। ঠিক আছে, তো দেখো n/2 মানে কি 10/2 অর্থাৎ 5তম পদ, আর n/2 প্লাস 1 মানে হচ্ছে 6তম পদ। তাহলে 5তম পদ আর 6তম পদে যোগ করে 2 ভাগ করে দাও, 1 2 3 4 5, তাহলে 5তম পদ বলতে কত 19 আর 6তম পদ বলতে কত 49। তাহলে 19 প্লাস 49 বাই হচ্ছে 2, যোগ করে যদি ভাগ করে কত হবে 49 59 60 68 68 ভাগ করে কত 34। তাহলে মিডিয়ানটা পেয়ে গেলে কত 34। তাই তো এটা খুব সহজ। xi বলতে এই যে নাম্বারগুলো, মানে এটা x1 এটা x2 এটা x3 এটা x4 এইভাবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা থেকে কী করতে হবে m, অর্থাৎ m 34 যে বার করলাম বিয়োগ করতে হবে প্রত্যেকটা থেকে, তাহলে 34 বিয়োগ করবো, দিয়ে বিয়োগ করবার কী করবো ওদের যোগ করে দেবো। ঠিক আছে, এবং অবশ্যই কি যে মডুলাস আছে, মানে বিয়োগ করবার যে নেগেটিভ মান আছে সেটা কিন্তু পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার বের করে নিচ্ছি, দেখো তো সূত্রটা লিখে নিচ্ছি। তাহলে সূত্রটা কি, m ইজ ইকুয়াল টু হচ্ছে সামেশন মডুলাস xi মাইনাস এম বাই হচ্ছে n। ঠিক আছে, তা দেখো তাহলে এটা থেকে বাদ দিতে কথা m মানে 34, তাহলে 8 থেকে 34 বাদের কথা -27, কিন্তু যেহেতু মডুলাস আছে তাহলে প্লাস হয়ে গেল, তো নাম্বারগুলো পরপর যেটা হবে তো প্রথমে 27, তারপর বিয়োগ করলে কত হবে, সরি এখান থেকে বিয়োগ করছে এই যে নাম্বার, এখান থেকে 7 থেকে 34 বাদ দিলে হচ্ছে -27, যেহেতু মডুলাস আছে +27 হয়ে গেল। এইভাবে যদি প্রত্যেক তারপর কত হবে 8 থেকে 34 বাদ দাও, 8 থেকে 34 বাদ দিলে কত হবে, 8 থেকে 34 বাদ দিলে -26 হয়, যেহেতু মডুলাস হয় তাহলে কী হয়ে যাবে +26। তাহলে প্রত্যেক নাম্বার দিয়ে বের করলে কী হবে, তারপর হবে দেখো 19, তারপর কত হবে 18, তারপর কত হবে 15, তারপর আবার কত হবে 15, তারপর আবার কত হবে 19, তারপরে 28 প্লাস 43, আর লাস্টে কত হবে 43, ঠিক ঠিক লিখলাম তো, হ্যাঁ 43, আর তারপরে কত হবে প্লাস 61। ঠিক আছে, 95 থেকে বাদ 1, হ্যাঁ বাই কত আছে আমার n মানে কত বাই হচ্ছে 10। ঠিক আছে, প্রত্যেকটা তুমি যদি যোগ করে নাও
তাহলে যোগ করলে কত হবে বলো তো, যে যোগ করে নাও, যোগ করে দেখো হবে 271, কত হবে 271 বাই কত 10, তো 271 10 কত 27.1, তো 27.1 মানে কত আমাদের, দেখো তো অপশান আছে কিনা 27.1, ঠিক আছে, এই যে 27.3 আছে, কি আছে 27.3 আছে, তাহলে এটা আমাদের হচ্ছে আনসার 27.1, যে বলতে এই যে 27.3 আছে, তাহলে এটা আমাদের কী হবে অপশান উত্তর হবে, ঠিক আছে 27.3, কারণ এটাই যেহেতু আমার মিলছে, ঠিক আছে। কোশ্চেন 48 বলেছে ভ্যালু অফ ইন্টিগ্রেশন 0 to পাই মডুলাস cos x dx ইজ এটা, তাহলে খুব সিম্পল অঙ্কটা, তাহলে 0 to পাই মডুলাস cos x dx, তুমি এটাকে লিখতে পারবে এইভাবে, দুটো পার্ট ভাগ করছি, 0 to π/2 মডুলাস cos x dx প্লাস ইন্টিগ্রেশন π/2 to পাই মডুলাস cos x dx, 0 থেকে π/2 এর মধ্যে cos x টা হচ্ছে পজিটিভ, তাহলে 0 to π/2 cos x dx, আর π/2 থেকে পাইয়ের মধ্যে cos x এর মানটা কিন্তু নেগেটিভ, তাহলে কী হবে, এটা হবে মাইনাস 0 কি π/2 to পাই cos x dx, এর ইন্টিগ্রেশন পার্টটা করে দাও তাহলে হয়ে যাবে, তো ইন্টিগ্রেশনটা করো, ইন্টিগ্রেশন করলে কী হবে cos x এর কী হয় sin x, তাহলে sin x, তাহলে লিমিট বসে দাও 0 to π/2, এটাও কী হবে sin x, লিমিটটা কী হবে π/2 থেকে পাই, তাহলে মান লিমিট পুট করো, তাহলে sin π/2 হচ্ছে 1 মাইনাস sin 0 হচ্ছে 0 মাইনাস sin পাই করলে হবে কি 0 মাইনাস হচ্ছে প্লাস sin π/2 হচ্ছে 1, তাহলে 1 + 1 যোগ করলে কথা হবে 2, তোমাদের অপশান ডি হচ্ছে তোমাদের সঠিক উত্তর, ঠিক আছে, কী হচ্ছে উত্তরটা আমাদের 2। দেখো কোশ্চেন 49 কি বলেছে, কোশ্চেন 49 বলেছে ইফ ইকুয়েশন অফ দ্য লাইন x + √3y + 12 = 0 reduces to form x = k when the coordinate axes are rotated through an angle theta, then theta has the value, তাই তো খুব সহজ, আমরা জানি যেহেতু এখানে কী হচ্ছে রোটেট করা হয়েছে থ্রু অ্যান অ্যাঙ্গেল থিটা, তাহলে আমি এখানে আমার যে ইকুয়েশনে লেখা আছে লিখে নিই x + √3y + 12 = হচ্ছে কি 0, তাহলে এখানে আমরা জানি যেহেতু রোটেশন করা হয়েছে উইথ অ্যান অ্যাঙ্গেল থিটা, তাহলে আমি এখানে এক্স এর জায়গায় পুট করতে কী পারি আমরা এক্স, আমরা জানি এটা মুখস্থ আছে আমাদের, টুটিতে করেছি যে x ড্যাশ cos থিটা মাইনাস y ড্যাশ sin থিটা, তো এক্স এর জায়গায় পুট করবে এটা প্লাস √3 ইন্টু y, y জায়গায় পুট করবো x ড্যাশ sin থিটা প্লাস y ড্যাশ cos থিটা প্লাস 12 = 0, যদি মনে না থাকে একবার দেখে নাও, এরকম একটা ছক বানাবে, এরকম একটা ছক বানিয়ে নেবে, ঠিক আছে, এখানে লিখবে x y, x ড্যাশ হচ্ছে y ড্যাশ, এখানে লিখবে cos থিটা মাইনাস sin থিটা, ঠিক আছে, কী লিখে বললাম cos থিটা মাইনাস sin থিটা, আর এখানে হচ্ছে sin থিটা cos থিটা, তো দেখো তাহলে x = কী হবে x ড্যাশ cos থিটা মাইনাস y ড্যাশ sin থিটা, আর y = কী হবে x ড্যাশ sin থিটা প্লাস y ড্যাশ cos থিটা, ঠিক আছে, তাহলে মানটা পুট করলাম। এবার একটু যদি আমরা এটাকে সিম্পলিফিকেশান করে নিই তাহলে কী আসছে দেখো তো, মানে x ড্যাশগুলোকে একসাথে করো, তাহলে পাচ্ছ দেখো cos থিটা প্লাস √3 sin থিটা ইন্টু x ড্যাশ, তারপর মাইনাস কমন নিলাম sin থিটা মাইনাস √3 cos থিটা ইন্টু y ড্যাশ প্লাস 12 = 0, ঠিক আছে, একে আমাকে কম্পেয়ার করতে বলেছে x = k এর সাথে, কেন এর ফর্মটা আমাকে দিয়েছে যে এটা দেখতে কেমন হবে x = k, এখানে দেখো ওয়াইয়ের কোফিসিয়েন্টটা নাই, তাহলে ওয়াইয়ের কোফিসিয়েন্ট এখানে কি আছে এটা আছে, তাহলে 0 করে দিই তাহলে থিটা মানটা পেয়ে যাবো, এখানে কি ওয়াইয়ের কোফিসিয়েন্ট আছে নাই, তাহলে এখান থেকে বুঝতে পারছি যে ওয়াই কোফিসিয়েন্টটা 0, তার মানে এই যে ওয়াইয়ের কোফিসিয়েন্টটা আছে এটাকে 0 করে দাও তাহলে হয়ে যাবে, তাহলে sin থিটা মাইনাস √3 cos থিটা = 0, তাহলে এখানে তুমি দেখো পাচ্ছ tan থিটা = কী পাচ্ছ, এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করতে পারো tan থিটা পাবে হচ্ছে √3, tan যদি √3 হয় তাহলে থিটা কত হয়, থিটা π/3 মানে 60 ডিগ্রি, তাহলে অপশান আমাদের হচ্ছে বি, অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 50 করে দিই।
দেখো কোশ্চেন 50 বলেছে দ্য প্রবাবিলিটি অফ সলভিং এ প্রবলেম by 3 students A, B and C are 1/2, 1/3 and 1/4 respectively, then the probability that the problem will be solved is এটা। ঠিক আছে, আমি ধরে নিলাম যে প্রবলেমটা কেউ সলভ করতে পারবে না, এও পারলো না, বিও পারলো না, সিও পারলো না, তাহলে আমি এর মানটা বের করে নিত পি অফ এ বার, পি অফ বি বার, পি এ সি আর। এর মানে হচ্ছে এবার মানে হচ্ছে প্রবলেমটা এও সলভ করতে পারেনি, বি বার দিয়ে বলছি প্রবলেমটা বিও সলভ করতে পারেনি, আর সি বার দিয়ে হচ্ছে সিও সলভ করতে পারেনি। তাহলে আমি প্রমাণ করছি এবার প্রবাবিলিটি অফ এ বার, বি বার, সি বার বের করছি, মানে এ বি সি কেউ সলভ করতে পারেনি। তার মানে এটা একটু কী লিখতে পারবো আমরা, যেহেতু এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, তাহলে পি অফ এ বার ইন্টু পি অফ বি বার ইন্টু পি অফ সি বার। মানে ভাই আমি কন্ট্রাডিকশন পার্টে প্রমাণ করার চেষ্টা করি, যেটা আমরা প্রায় করি, যে বলেছে প্রবলেম উইল বি সলভ, ধরুন প্রবলেম কেউ সলভ করতে পারলো না, তাহলে এটা বের করছি। এটা আমরা কি লিখতে পারবো 1 মাইনাস পি অফ এ, 1 মাইনাস পি অফ বি, 1 মাইনাস পি অফ সি। তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে যে পি অফ এ ইজ ইকাল টু বলেছে হাফ, পি অফ বি ইকাল টু বলেছে 1/3 আর পি অফ সি ইকাল টু বলেছে 1/4, তাই তো? মানগুলো তাহলে পুট করে দাও। তাহলে 1 মাইনাস হাফ ইন্টু 1 মাইনাস 1/3 ইন্টু 1 মাইনাস 1/4, এটা হচ্ছে হাফ ইন্টু 2/3 ইন্টু হচ্ছে 3/4। যদি ক্যালকুলেশন করে না তার কত আসছে দেখো তো, 2 2 কাটা 3 3 কাটা, তো 1/4। এটা হচ্ছে কেউ সলভ করতে পারেনি, তার সলভ করতে পারবে নাকি আমাকে বার করতে হবে পি অফ এ বি সি ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, আমরা সূত্র জানি 1 মাইনাস পি অফ এ বার, বি বার, সি বার, তাহলে 1 মাইনাস কত 1/4। যদি ক্যালকুলেশন করে নাও 1 ইজ ইকুয়াল টু কত হবে 3/4। তাহলে অপশন হচ্ছে সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাছাড়া আর একটা সূত্র আছে, যদি আমরা সূত্রটা দিয়ে করতে পারি, যে মনে করো এনজন একটা প্রবলেম সলভ করছে, এনজন পাবলিক কী করছে, একটা প্রবলেম সলভ করছে, প্রত্যেকের প্রবলেম দেওয়া আছে, তাহলে সেই প্রবলেমটা উইল বি সলভ বের করার ফর্মুলা হচ্ছে কী বলতো, 1 মাইনাস P1, 1 মাইনাস P2 ইন্টু 1 মাইনাস P3। ঠিক আছে, দেখো একটা প্রবলেম এখানে 3 জন করছে, এবার 3 জনই সলভ করার যে প্রবাবিলিটি, সেটার ফর্মুলা কী বলো তো, 1 মাইনাস অফ 1 মাইনাস P1, 1 মাইনাস P2, 1 মাইনাস P3। P1টা হচ্ছে প্রবলেমটার এ প্রবলেম সলভ করার প্রবাবিলিটি, এটা P2 হচ্ছে বি সলভ করার প্রবাবিলিটি, P3 হচ্ছে সি সেই প্রবলেমটা সলভ করার প্রবাবিলিটি। এটাও তুমি সূত্র দিয়ে করতে পারো, এটাই দাঁড়াবে। ঠিক আছে, এটা একটা শর্টকাট ফর্মুলা। ঠিক আছে, যদি P1 P2 P3 ইজ গিভেন, তাহলে প্রবলেমটা সলভ করবে P1 P2 P3 যারা করছে এ বি সি, তার প্রবাবিলিটি হচ্ছে 1 মাইনাস অফ 1 মাইনাস P1, 1 মাইনাস P2 ইন্টু 1 মাইনাস P3। চলো নেক্সট কোশ্চেন, আমরা কোশ্চেন নাম্বার 51 কী করতে হবে দেখে নিই। দেখো তাহলে কোশ্চেন নাম্বার 51, কোশ্চেন 51 বলেছে ইফ SD অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়াল টু 3.5 ফর দ্য নাম্বারস 2, 3, 8, 2y and 11, দেন দ্য ভ্যালু অফ y ইজ। যদিও আমাদের কোশ্চেনে কিন্তু আনসার কিন্তু ভুল আছে, অর্থাৎ এর মধ্যে কোনো অপশানই কিন্তু আমাদের উত্তর হবে না, কমিশন বলেছিল, কিন্তু এর কিন্তু অপশানগুলো কী আছে, ভুল আছে। ঠিক আছে, তো অপশান ভুল আছে, ঠিক আছে, কিন্তু অঙ্কটা কীভাবে করবো, অঙ্কটা তার প্রসেস আছে, তো সেই অঙ্কটা প্রসেস অ্যাপ্লাই করে দেখি তো আমাদের আনসার কী আসতে পারে, বা প্রসেসটা শিখে নাও তাহলেই হবে। তোমাকে দিয়ে দিয়েছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর নাম্বারগুলো দিয়েছে, তাই তো? তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার ফর্মুলাটা তোমরা যদি জানো তাহলেই হয়ে যাবে। তো এইচডি বের করার ফর্মুলা হচ্ছে রুট ওভার সামেশন xi তার স্কোয়ার বাই n মাইনাস সামেশন xi বাই n তার হচ্ছে স্কোয়ার। তো মানগুলো পুট করে দাও, তাহলেই হবে রুট ওভার xi তার স্কোয়ার, তাহলে এই যে নাম্বারগুলো আছে স্কোয়ার করে যোগ করতে হবে, তাহলে কী হবে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2y তার স্কোয়ার প্লাস 11 তার স্কোয়ার বাই n মানে কত নাম্বার আছে 1 2 3 4 5 বাই হচ্ছে 5। ঠিক আছে, তারপরে মাইনাস এবার কি আছে xi, অর্থাৎ xi বলতে সংখ্যাগুলোরই যোগ 2 প্লাস 3 প্লাস 8 প্লাস 2y প্লাস হচ্ছে 11 বাই কী বলো তো 5, পুরোটা হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, তোমরা যদি এই পার্টটা পুরো ক্যালকুলেশন করে নাও আসলে তোমরা পারবে, দেখবে এরকম আসবে 32y স্কোয়ার
সরি, এবং এটা বলে দিয়েছে এটা তোমরা ক্যালকুলেশন করবে, ঠিক আছে। ক্যালকুলেশন করার পর এর মানটা তোমাকে গিভেন দেওয়া আছে, এর মানটা কত দেওয়া আছে, ইকুয়াল টু দেওয়া আছে তোমাকে গিভেন 3.5, ঠিক আছে। এটা বলতে ভুলে গেছিলাম। এটা তো তুমি এইচডিটা বার করলে, তাই তো? এবার এইচডির মানটা বলেছে কত, 3.5 বলে দিয়েছে, তো এটা গিভেন 3.5 কী বলেছে, এটা গিভেন। এবার তোমরা কি করবে, এটা যদি ক্যালকুলেশন করে নাও, অর্থাৎ তোমরা আসলে তোমরা ক্যালকুলেশন করতে পারবে। যদি পুরোটা ক্যালকুলেশন করে নাও, যোগ বিয়োগ করে কাটাকুটি করে, তাহলে দেখবে ফাইনালি এরকম আসবে যে 32y স্কোয়ার মাইনাস 192y প্লাস 653 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে। এই ইকুয়েশানে তোমরা পাবে। এবার এই ইকুয়েশানে তোমরা যদি প্রত্যেকটা পয়েন্ট বসিয়ে দেখো, কোনো পয়েন্টই কিন্তু স্যাটিসফাই করবে না, ঠিক আছে। আমরা যেহেতু ইকুয়েশানটা পেয়ে গেছি, পয়েন্টগুলো বসিয়ে যদি চেক করি দেখি, কোনো পয়েন্টই কিন্তু এই ইকুয়েশানটাকে স্যাটিসফাই করতে পারবে না। তাহলে এখান থেকে আমাদের উত্তর কী হলো, নো অপশন ইজ স্যাটিসফাইড, ঠিক আছে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই, কোশ্চেন নাম্বার 52, ঠিক আছে। চলো দেখো কোশ্চেন 52 খুবই সহজ কোশ্চেন। এই ধরনের কোশ্চেন দেওয়া যা না দেওয়া তা, ঠিক আছে। কারণ এটা গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষাতে এই ধরনের বাচ্চাদের কোশ্চেন না দেওয়াই ভালো। কেন সেটা একটু পরে বুঝতে পারবে। ইফ দ্য রেশিও অফ টু রুটস অফ দ্য ইকুয়েশন এক্স কিউ মাইনাস 9x স্কোয়ার প্লাস 14x প্লাস 24 ইকুয়াল টু 0 বি 3:2 দেন দ্য রুটস আর, চলে কিনা, ঠিক আছে। তোমাকে বলে দিয়েছে যে এই যে ইকুয়েশনের রুটস, তার দুটো রুটস হচ্ছে, অনুপাত হচ্ছে 3:2, দেন দ্য রুটস আর, মানে থার্ড রুটটা তোমাকে বার করতে হবে। তো তোমাকে বাকি যে দুটো অনুপাত আছে 3:2, তাহলে এখান থেকে বুঝতে পারছি যে এখানে 3:2 আসতে পারে অনুপাত করলে, এখানে আসবে না কারণ একটা প্লাস এটা মাইনাস আছে, আর এখানে আসতে পারে 3:2 কারণ দুটোই মাইনাস আছে, আর এখানে আসবে না কারণ একটা প্লাস এটা কিন্তু মাইনাস আছে, ঠিক আছে। তাহলে অপশান ডি আর তোমার অপশান বি কিন্তু আগেই বাদ পড়ে গেল। তাহলে পড়ে থাকলো কে বলো তো, অপশান এ আর অপশান সি। এবার দেখো এখানে আছে 1, এখানে আছে -1, তাহলে এখানে আইদার 1 বসাও আর -1 বসাও। দেখো যদি 1 বসাও তাহলে কত হচ্ছে, 1 - 9 প্লাস 14 প্লাস 24, তার কত হচ্ছে, দেখো 0 হচ্ছে না, 0 হচ্ছে কি বসলে কিন্তু 0 হচ্ছে না, তো -1 বসাও, দেখো মানটা 0 হয়ে যাবে। তো অপশান সি হচ্ছে। ফলে তো কত সহজ, এরকম টাইপের অঙ্ক কেউ দেয় বলো তো, বাচ্চাদের অঙ্ক তুমি তো দেখেই বলে দিতে পারবে, তাই না। যে আমি দেখে বলে দিতে পারলাম যে উত্তরটা এটা হচ্ছে, তাই না। কারণ এই অপশান যেটা হলো না, কেটে গেল, পড়ে থাকলে এই দুটো। এবার এখানে 1 - 1, 1 আর মাইনাসের মধ্যে যেটা তোমার স্যাটিসফাই করবে সেটা উত্তর, তাহলে অপশান সি হয়ে গেল আনসার। কিন্তু যদি অঙ্কটা করতে হয় একটা নিয়ম আছে করার, দেখে নাও, সেটা আমি করে দিচ্ছি। তো ইকুয়েশনটা বলেছে x³ মাইনাস 9x স্কোয়ার প্লাস 14x প্লাস 24 ইকুয়াল টু 0। রুটগুলো কী বলেছে, 3:2, তাহলে আমি রুটগুলোকে ধরলাম, একটা হচ্ছে 3 আলফা, একটা হচ্ছে 2 আলফা, ঠিক আছে। আর রুটকে আমি ধরলাম কি বিটা, হয়ে গেলো। তাহলে আমি তো পেয়ে যাব যে 3 আলফা প্লাস 2 আলফা প্লাস বিটা, অর্থাৎ বীজগুলির যোগফল ইকুয়াল টু কী হবে, -b/a মানে ইজ ইকুয়াল টু 9, ঠিক আছে। আর কি আরটা পাবো কি, এই যে 3 আলফা ইন্টু 2 আলফা ইন্টু বিটা, অর্থাৎ গুণফল, বীজের গুণফল পেয়ে যাবো, কী হবে, মাইনাস প্লাস মাইনাস, অর্থাৎ মাইনাস কত 24, তাই না। এবার এখান থেকে দেখো মান বেরোচ্ছে, কার মান বেরোবে এখান থেকে দেখো তো, ইমপ্লাইজ 5 আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে 9, তাই কিন্তু বিটা মানটা পেয়ে গেলে যে বিটা ইজ ইকুয়াল টু কী পেয়ে গেলে 9 মাইনাস 5 আলফা, সে বিটা মান পুট করে দাও, তাহলে তো আলফা পেয়ে যাবে, আলফা পেলে অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে মান পুট করলে দেবে 3 আলফা ইন্টু 2 আলফা ইন্টু বিটা হচ্ছে কি 9 মাইনাস 5 আলফা ইজ ইকুয়াল টু -24। তাহলে ইমপ্লাইজ কত হবে, 3 × 6 আলফা, তা 6 নং 54 আলফা মাইনাস 5 6 কত, সরি 5 6 নং 54 আলফা, আর কত 3 × 6, 5 6 হচ্ছে 30 আলফা, আলফা স্কোয়ার তাহলে হচ্ছে আলফা কিউ হচ্ছে -24, এটা থাকলো, ঠিক আছে, থাক। আরেকটা পাবো কি আমরা বলো তো, আরেকটা পাই আমরা ইকুয়েশন যে 3 আলফা ইন্টু 2 আলফা প্লাস 2 আলফা ইন্টু বিটা প্লাস বিটা ইন্টু আমরা কি পাই 3 আলফা, ঠিক আছে। তো AB প্লাস BC প্লাস CA ইকুয়াল কি মাইনাস প্লাস, অর্থাৎ 14।
এখানে কী পেলাম 3 দুগুণে 6 আলফা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা, আর এখানে হচ্ছে 3 আলফা বিটা প্লাস 3 আলফা বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 14। ঠিক আছে, তাহলে দেখো তো কী আসছে এখানে। তাহলে আমরা এখান থেকে কী পেলাম দেখো তো, তাহলে এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে 6 আলফা স্কোয়ার প্লাস 3 আর 2 কত 5 আলফা বিটা সমান হচ্ছে 14। এখানে মান বসানো দরকার ছিল না, আমরা এখান থেকে সহজে পেয়ে যাবে। ঠিক আছে, এখানে মান বসাবে না। ঠিক আছে, এই কোয়েশ্চেনটাতে মান বসানো দরকার নেই, কারণ এখানে কিউব চলে আসছে। ঠিক আছে, কিউব থেকে আনাটা একটু চাপ হয়ে যাবে, তুমি এখানে মানটা বসাও, তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই কোয়েশ্চেনে মানটা বসিয়ে দেবে। তাহলে 6 আলফা স্কোয়ার প্লাস 5 আলফা ইন্টু বিটা মান কত পেয়েছো, বিটা মান হচ্ছে 9 মাইনাস 5, এখানে তো অঙ্কটা সহজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে তোমরা যোগফল বের করবে, আর মানে অর্থাৎ প্রথম দুটো মান বের করবে, অর্থাৎ আলফা প্লাস বিটা প্লাস গামার মানটা, আর আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, যেটা আমরা অ্যাকচুয়ালি করি সেই নিয়মটা। ঠিক আছে, থিওরি ইকুয়েশনে। তাহলে এখান থেকে পেয়ে গেলে 6 আলফা স্কোয়ার, তারপরে 5 নং 35 আলফা স্কোয়ার মাইনাস 5 5 25 আলফা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 14। ঠিক আছে, আসলে তোমরা এটা মিল টার্ম করে ফ্যাক্ট করে একদিকে নিয়ে এসে ক্যালকুলেশন করতে পারবে, তাই না? তো যদি ক্যালকুলেশন করে নাও তাহলে দেখবে তোমাদের আনসার কিন্তু চলে আসবে। ঠিক আছে, কত আসবে আনসার বলো তো? যদি ক্যালকুলেশন করে দেখবে আলফা ইকুয়াল টু আসবে হচ্ছে 2। কত আসবে? আলফা ইকুয়াল টু 2 আসবে। ক্যালকুলেশন করে কত হবে? আলফা ইকুয়াল টু 2 আসবে। আর আলফা ইকুয়াল টু 2 আসা মানেই হচ্ছে তোমার বুঝে যাবে যে একটা হচ্ছে 3 দুগুণী 6, একটা দুগুণী 4, একটা হচ্ছে বিটা। বিটা বলে কত তোমার? বিটা হচ্ছে তোমার 9 মাইনাস 5 আলফা, অর্থাৎ 9 মাইনাস 5 দুগুণী 10 অর্থাৎ -1। ঠিক আছে, আশা করি তোমরা করে নিতে পারবে, এটা আমি আর করে দিচ্ছি না। চলো নেক্সট অঙ্ক আমার কোশ্চেন নাম্বার 53 দেখে নিই। নেক্সট তাহলে কোশ্চেন নাম্বার 53 কি বলেছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 53 বলেছে যে এরিয়া অ্যাবাভ এক্স অ্যাক্সিস এনক্লোজড বাই দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স অ্যান্ড দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ax, যেখানে a গ্রেটার দেন 0 ইজ, এর মধ্যে কোনটা হবে? তাহলে প্রথমে আমি কী করি, আমি প্রথমে ছবিটাকে নিই। তা তোমাকে দিয়েছে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দিয়েছে এক্স, একটা প্যারাবোলা, আর দিয়েছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2ax। একে আমি লিখতে পারবো এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল লিখতে পারবো হচ্ছে a স্কোয়ার। তার মানে এটা একটা সার্কেল ইকুয়েশন, যেটা পাসেস অর্থাৎ সেন্টার হচ্ছে a, 0 আর উইথ রেডিয়াস হচ্ছে a। তাহলে যদি আমরা ছবিটা এঁকে নিই তাহলে এরকম হবে এই, তাহলে প্যারাবোলা দিয়েছে, তাহলে এটা হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার টু এক্স হচ্ছে প্যারাবোলা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স, এটা হচ্ছে তোমার প্যারাবোলা। আর সার্কেলটা বলেছে কি এই রেডিয়াস হচ্ছে এখানে, তাই তো? তার মানে সার্কেলটা কেমন হয় বলো তো? সার্কেলটা তোমার এরকম হবে। ঠিক আছে, তাহলে এই সার্কেল এবং প্যারাবোলাটা এই রিজিয়নটাকে বাউন্ডেড করেছে, এনক্লোজড বাই দ্য রিজিয়ন, এটা এই এরিয়াটা তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে, সার্কেল এবং প্যারাবোলা তোমাকে এই যে এই রিজিয়নটা কী করেছে, বাউন্ড করেছে, এনক্লোজড করেছে, তোমাকে এরই এরিয়া বার করতে হবে। ঠিক আছে, তো খুব সহজ। এবং সার্কেলটার ইকুয়েশন তোমরা জানো, তাহলে এর এরিয়া বের করার ফর্মুলা কি দেখো। দেখো আমি এ বলছি সমান ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, প্রথমে হচ্ছে কি সার্কেল, তাহলে ওয়াই ডিএক্স ফর দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2ax। ঠিক আছে, লিমিট 0 টু a। ঠিক আছে, যদিও তোমাকে একটু আগে এদের মধ্যে ক্যালকুলেশন করে পয়েন্টটা বের করতে হতো। এটা হচ্ছে তোমার a, হচ্ছে 0, আর যেখানে কাট করেছে তোমার এটা যদি বের করে না দেখবে a, a বেরাবে। ঠিক আছে, আশা করি তোমরা এটা পারবে। রেডিয়াসটা হচ্ছে a, 0, আর এই প্যারাবোলাটার সার্কেলটা এই পয়েন্টে কাট করেছে, তাই না? মানে অ্যাকচুয়ালি এরা দুটা কাট করেছে একবার এখানে, তো এটা হচ্ছে 0, 0, এটা রেডিয়াসে 0। তাহলে প্যারাবোলা এবং সার্কেল যদি পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বার করি, আসলে তোমরা বার করতে পারবে। অর্থাৎ ওয়াই স্কোয়ার টু এক্স আছে, তো তুমি এখানে মানটা যদি পুট করে তাহলে কী হবে, এটা হবে হচ্ছে a, a। ঠিক আছে, তাহলে তুমি পেয়ে গেলে ওয়াই ডিএক্স ফর দ্য সার্কেল ইন লিমিট হচ্ছে 0 টু a, লিমিট কী হবে 0 টু a মাইনাস
মানে এই পুরোটার আমি এরিয়া থেকে এইটুকুটার অর্থাৎ প্যারাবোলা এরিয়াটা বাদ দেবো, তাহলে পেয়ে যাবো হচ্ছে এই রিজিয়নটা, তাই না? এই পুরোটা এরিয়া অর্থাৎ বার করলাম, সেখান থেকে এই এরিয়াটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমরা কি পেয়ে যাব, ঠিক আছে? দেখো, এবং এই ছবিটার সাথে কিন্তু নিচেও কী বলতো এরিয়া আমাদের কিন্তু সেই এরিয়াটাই কিন্তু বাউন্ড করবে, ঠিক আছে? অর্থাৎ ছবিটা একটু ভুল হয়ে গেছে, ছবিটা এখান দেওয়া উচিত ছিল, ঠিক আছে? ঠিক আছে, কারণ এইটাও আর এটা কী হবে, সিমেট্রিক হবে, অর্থাৎ উপরে যেটুকু পোর্শন তোমার এরিয়া ফর্ম করবে নিচে। ছবিটা আমি একটু ভালো করে দিচ্ছি। এই প্রথমে সার্কেলটাকে দিলাম, ছবিটাই মেন যেহেতু, ঠিক আছে? তারপরে প্যারাবোলাটাই করছি এই, ঠিক আছে? এটা হচ্ছে সেন A,0 এখানে কাট করেছে A, হচ্ছে A, ঠিক আছে? তাহলে এই রিজিয়নটা ফর্ম করেছে, তাহলে এটা বের করব, আর নিচেও একটা রিজিয়ন ফর্ম করেছে, তো উপরটা বার করে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে হয়ে যাবে। এটা বের করে একে 2 দিয়ে গুণ করলে এটা দুটো পেয়ে যাবো, তাই না? এটা এই ছবিতে দেখানো যাচ্ছিল না, ঠিক আছে? যেহেতু ছবিটা একটু ভুল আঁকা হয়েছিল। তাহলে প্রথমে আমি বের করছি এইটুকুটা জায়গার ক্ষেত্রফল, কি ইন্টিগ্রেশন y/dx ফর দ্য সার্কেল লিখে দিলাম। তারপরে কী হবে, মাইনাস হচ্ছে এইটুকুটা, অর্থাৎ ইন্টিগ্রেশন আবার y/dx ফর দি প্যারাবোলা y² = কি x। দেখো বুঝতে পারলে কিনা, খুব সহজ, একই লিমিট 0 to a। দেখো ছবিটা আঁকাটা ইম্পর্টেন্ট, ছবিটা আঁকা হলে খুব সহজে হয়ে যাচ্ছে। সার্কেলের ক্ষেত্রে এরিয়া অর্থাৎ y/dx লিমিট হচ্ছে 0 থেকে a, ঠিক আছে? কারণ কমতে কমতে আসতে পারে 0-তে, বাড়তে বাড়তে a-তে হতে পারে। তারপরে সেখান থেকে প্যারাবোলার এরিয়াটা বাদ দিয়ে দিলাম। এবার উপরেটা এরিয়া বের করার পর 2 দিয়ে গুণ করলে আমরা এরিয়া দুটো পেয়ে যাব। এবার এটা কী করতে হবে, এটার ইন্টিগ্রেশনটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। দেখে নাও কী করে করবে, এটাই দেখে নাও। আশা করি তুমি ইন্টিগ্রেশন করতে পারো, তাও আমি তোমাদেরকে করে দিচ্ছি, দেখে নাও। তাহলে 0 to a y/dx, ওয়াই মানটা এখান থেকে বের করো x দিয়ে, তা √2ax - x² ইন্টু dx মাইনাস ইন্টিগ্রেশন 0 to a, এখানে কী হবে, y মানে হচ্ছে √ax dx, ঠিক আছে? চলো এবার ইন্টিগ্রেশনটা করি আমরা। দেখো এটা কি লিখতে পারবো, ইন্টিগ্রেশন 0 to a, আমরা এটাকে লিখতে পারবো √a² মাইনাস x মাইনাস a তার হোল স্কোয়ার। দেখো এটা করলে তাই আসবে, ইন্টু dx মাইনাস ইন্টিগ্রেশন 0 to a, এটাকে আমি বাইরে করে দিলাম, ইন্টু √x dx, ঠিক আছে? চলো নেক্সট ক্যালকুলেশন করো। এবার এটার ফর্মুলা আমরা জানি, এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে এটা বাই 2 যা আছে তাই, অর্থাৎ 2ax মাইনাস x² মানে এটা ক্যালকুলেশন করে যাবে তাই, প্লাস a² বাই 2 সাইন ইনভার্স x/, মানে এটা এর ইন্টিগ্রেশন কমপ্লিট, লিমিট বসালাম 0 to a মাইনাস এটা হচ্ছে √a, এটা করলে কত হবে 2/3 x⁻³ হচ্ছে 3/2, তার লিমিট 0 to a হয়ে গেল। এবার মানটা বসিয়ে দিলে অঙ্ক শেষ। দেখো যদি তুমি a বসিয়ে দাও 0, এটাও 0 বাদ, 0 বসাও, 0 বসালে কী হবে, 0 বসালে হচ্ছে a পার্টটা 0, তাহলে হচ্ছে মাইনাস a²/2 সাইন ইনভার্স 1 হয়েছে, সাইন ইনভার্স 1 মানে কি π/2, ঠিক আছে? তারপর মাইনাস এখানে মান বসাও, 0 বসালে তো 0, তারপর কী হবে মাইনাস √a ইন্টু 2/3 a⁻³/2, ঠিক আছে? এটা দেখে নিই, এ বসালে হচ্ছে তোমার আসছে এখানে হচ্ছে -x² প্লাস 2x হচ্ছে -a², ঠিক আছে? কেটে গেছে। দেখো তাহলে এখানে যখন a বসালাম 0 যখন বসালাম তখন মাইনাস, আর এটা যখন আমি বসালাম হচ্ছে কি
ও সরি, এখানে কি ছিল আমাদের, হ্যাঁ মাইনাস ছিল, এ বসাল হচ্ছে এটা 0, তাহলে এটা আসছে, তাই তো? থাক, তাহলে এবার ক্যালকুলেশন করে নাও। তাই এটা কত আসছে, পাই এ স্কোয়ার বাই 4, এখানে মাইনাস, মাইনাস কত 2/3 এ টু দি পাওয়ার হাফ, রুট মানে এ টু দি পাওয়ার হাফ আর 3/2, তাহলে কত হবে অ্যাকচুয়ালি এ স্কোয়ার। ঠিক আছে, যদি এখান থেকে তুমি কমন নিয়ে নাও, যদি এখান থেকে কি মাইনাস আমি কমন নিয়ে নিই, তা হচ্ছে π/4 প্লাস 2/3 ইন্টু হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে, এবার মাইনাস চলে এলো কেন, মাইনাস তো আসার কথা না, এটা মাইনাস চলে এসছে, আমার তো এখানে প্লাস আসার কথা। আচ্ছা সরি, যখন 0 বসিয়েছিলাম এখানে দেখো 0 বসিয়েছিলাম তাহলে মাইনাস ছিল, তাহলে এখানে মাইনাস, এখানে কী হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। কত হবে এটা প্লাস। এই যে দেখো যখন আমরা 0 বসালাম তো মাইনাস হয়ে গেছিলো, মাইনাসটা বাইরে বেরিয়ে কী হয়েছিলো, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেছিলো, তাহলে কী হবে প্লাস। তাই কী হবে, তাহলে অ্যাকচুয়ালি হবে π/4 মাইনাস 2/3 ইন্টু হচ্ছে এ স্কোয়ার, অর্থাৎ অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশান এ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, একটু ক্যালকুলেশনে দেখে নিও তাহলেই পারবে। ঠিক আছে, আমাদের এখানে মাইনাসটা আমরা মিস করে গেছিলাম, 0 বসলে মাইনাস বেরিয়ে যায়, সেই মাইনাস প্লাস হয়ে গেছিলো। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 54 দেখে নিই। দেখো কোশ্চেন 54 বলেছে, ফর দ্য কমপ্লেক্স নাম্বার জেড দ্য নাম্বার অফ সলিউশন অফ দ্য ইকুয়েশন জেড বার ইজ ইকুয়াল টু অফ দ্য ইকুয়েশন জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড বার ইজ কী হবে, তাই তো? তো খুব সহজ, দেখে নাও। আমরা কি করব, দেখো তোমাকে বলেই দিয়েছে যে জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে জেড বার। ঠিক আছে, তো জেড ইকুয়াল টু আমরা কী জানি, এক্স প্লাস আই ওয়াই, জেড ইকুয়াল টু কী জানি আমরা, এক্স প্লাস আই ওয়াই, তাহলে এক্স প্লাস আই ওয়াই তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। এবার তোমরা যদি এটাকে ক্যালকুলেট করে নাও, মানে এটাকে যদি ভাঙিয়ে দাও, তাহলে কী পাবে, এক্স স্কোয়ার প্লাস 2xIy মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাই তো? এবার তোমরা যদি কী করো, একদিক মানে সব দিকগুলো নিয়ে এসে কমন, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু 2xy, তাহলে এটা মাইনাস ছিল, তাহলে মানে প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, তাই তো? এটা আসবে। এবার রিয়েল পার্ট, এটা ইমাজিনারি পার্ট, যদি আমরা কম্পেয়ার করে দিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, এটাও 0 হবে, আর 2x মাইনাস ওয়াই মাইনাস ওয়াই গেলো 0 হবে। তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো তো, ওয়াইটা কমন নিয়ে নাও, তাহলে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে কী পেতে পারি, ওয়াই ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু হচ্ছে হাফ। আর ওয়াই যদি 0 হয় তাহলে পুট করে দাও, ওয়াই এখানে 0 যদি পুট করে তাহলে কী পাচ্ছ, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, মানে এক্স ইকুয়াল টু পাচ্ছ 0 আর হচ্ছে 1। ঠিক আছে, আর যদি তুমি এক্স ইকুয়াল টু হাফ পুট করে দাও, এখানে এক্স ইকুয়াল টু যদি কী পুট করে দাও, হাফ পুট করে দাও, তাহলে কী আসছে দেখো তো, তাহলে তুমি ওয়াই ইকুয়াল টু 0 পুট করে তুমি কিন্তু পেয়ে গেলে এক্স ইকুয়াল টু 0 1, তার মধ্যে দুটো পয়েন্ট পেয়ে গেছো, একটা 0,0 আর একটা পেয়েছে 1,0। এবার এক্স ইকুয়াল টু হাফ তুমি এখানে পুট করো, তাহলে কী পাবে, তাহলে হাফ তার স্কোয়ার মাইনাস হাফ মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এখানে তুমি কী পাচ্ছ দেখো তো, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছ তুমি হচ্ছে 1/4 মাইনাস 1/2, 1/4 মাইনাস 1/2, মানে অ্যাকচুয়ালি তুমি পাচ্ছ হচ্ছে 1/4 মাইনাস 1/2, লস হচ্ছে 4, তাহলে পাচ্ছ কত, 1/4 মাইনাস 1/2, তাহলে হচ্ছে 1 মাইনাস হচ্ছে 2 মাইনাস 1/4, তার 2x প্লাস 2y, তুমি এখানে মান পুট করছো কত, এক্স ইকাল টু 2x, সরি এটা মাইনাস ছিল, তাহলে এদিকে আনলে এটা প্লাস হওয়ার কথা ছিল, এটা কত হবে, অ্যাকচুয়ালি প্লাস হওয়ার কথা ছিল, তাহলে এখানে একটু ভুল করেছিলাম, 2x প্লাস কত মাইনাস হাফ, কত হবে মাইনাস হাফ। ঠিক আছে, এক্স মানটা কত হবে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ বসিয়ে দাও, তাহলে মাইনাস হাফ, মানে এটা প্লাস হয়ে গেল, তাহলে কত হলো 1/4 আর হচ্ছে প্লাস হাফ, কত হবে প্লাস হাফ, তাহলে হচ্ছে কত অ্যাকচুয়ালি হবে 3/4, 3/4 যদি হয় তাহলে তুমি পেয়ে গেলে কি পেয়ে গেলে, যে y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √3/2, তাই তো? তার মানে
এক্স ইকাল টু মাইনাস হাফের জন্য, এটা মাইনাস হাফ আছে, এক্স ইকাল টু মাইনাস হাফের জন্য তুমি পেলে প্লাস মাইনাস রুট থ্রি বাই টু, মানে আরও দুটো পয়েন্ট পেয়ে গেলে, একটা মাইনাস হাফ প্লাস রুট থ্রি বাই টু মাইনাস হাফ আর হচ্ছে মাইনাস রুট থ্রি বাই টু। আশা করি বুঝতে পেরেছো। কিছুই না, রিয়েল পার্ট ইমেজের পার্টকে কম্পেয়ার করলাম, এটা প্লাস মাইনাসটা চেক করবে, যেটা আমি একটু ছোটোখাটো প্রবলেম হয়ে গেছিলো, যাক ঠিক করে দিয়েছি। এবার ওয়াইয়ের দুটো মান পেলে, একটা জিরো একটা মাইনাস হাফ, কী পেলে ওয়াই ইকাল টু জিরো আর এক্স ইকাল টু পেয়ে গেলে হচ্ছে মাইনাস হাফ। ঠিক আছে, ওয়াই হলো জিরো, এখানে পুট করে পেলে এক্সের দুটো মান পেলে 0 1, তাহলে দুটো পয়েন্ট পেয়ে গেলে এখানে, আর এক্স হলো মাইনাস হাফ, যদি পুট করে দাও ওখানে আবার দুটো মান পেয়ে গেলে ওয়াইয়ের, সেক্ষেত্রে তুমি আরও দুটো পয়েন্ট পেয়ে যাবে। অ্যাকচুয়ালি কটা পয়েন্ট পেলাম টোটাল? 4টা পয়েন্ট। তার মানে নাম্বার অফ সলিউশন কত হবে আমাদের? 4। ঠিক আছে, অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো তাহলে আমরা আজকের শেষ কোশ্চেন নাম্বার 55-এ চলে এসেছি। চলো আজকের শেষ কোশ্চেন নাম্বার 55। যদি অঙ্কগুলো ভালো লাগে এবং এই ধরনের ভিডিও পেতে চাও, তাহলে একটাই কথা বলবো, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই ভালো লাগলে তোমরা কমেন্ট করে আমাকে চ্যানেলের ইনবক্সে জানাও। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন নাম্বার 55 দেখে নিই কী বলেছে। ইন দ্য ফ্যামিলিজ উইথ 2 children, assume that probability is same for a child, be a boy or a girl. Such a family is chosen at random and is found to have a boy. What is the probability of having another boy? আচ্ছা, তাহলে একটা ফ্যামিলিতে, ইন দ্য ফ্যামিলিজ উইথ 2 children, একটা ফ্যামিলিতে দুটো শিশু আছে। এবার বলছে অ্যাজুম দ্যাট দ্য প্রবাবিলিটি ইজ সেম ফর এ চাইল্ড বি এ বয় আর গার্ল, মানে সে ছেলে হোক বা মেয়ে হোক, প্রত্যেকের কিন্তু প্রবাবিলিটি সেম। সাচ এ ফ্যামিলি ইজ চুজেন অ্যাট র্যান্ডম, এরকম একটা ফ্যামিলি চুজ করা হলো, ইজ ফাউন্ড টু হ্যাভ এ বয়, মানে কি দুটো চাইল্ড হচ্ছে বয় হবে, এরকম একটা ফ্যামিলি চুজ করা হলো। তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য হ্যাভিং অ্যানাদার বয়? সরি, কী বললাম, যে এমন একটা ফ্যামিলি চুজ করা হলো যাদের ফ্যামিলিতে একটা ছেলে আছে, তো দুটো শিশু যেহেতু, তাহলে একটা হচ্ছে বয়, তো বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ হ্যাভিং অ্যানাদার বয়, মানে দ্বিতীয় শিশুটাও, চাইল্ডটাও কী হতে হবে, চিলড্রেনটাও বয় হতে হবে, এবং প্রবাবিলিটি বের করো। তাহলে প্রথমত যে একটা ফ্যামিলিতে দুটো চিলড্রেন থাকে, তাহলে কী কী কেস হতে পারে? একটা ফ্যামিলিতে দুটো চিলড্রেন আছে, তাহলে কী হতে পারে? হয় আইদার দুটোই বয় হতে পারে, তারপরে একটা বয়, তারপর একটা গার্ল হলো, একটা গার্ল আর একটা বয় হলো, আর একটা হচ্ছে দুটোই গার্ল হলো, তাই তো? এবার আমাকে শুধু বলেছে চুজেন একটা র্যান্ডম, একটা এমন একটা ফ্যামিলি চুজ করা হলো ফাউন্ড হবে বয়, মানে শুধু বয় থাকবে, তার মানে কি এটা বাদ, তো শুধুমাত্র আমাদের এটা নিয়ে কাজ করতে হবে, মানে এখানে, কারণ এখানে অ্যাটলিস্ট একটা করে বয় আছে। এবার আমাকে বলেছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ হ্যাভিং অ্যানাদার বয়, মানে দ্বিতীয়টা বয় হবে, তো দুটো বয় আছে কোথায়, মানে একটা, তো দুটো বয়ের সমান এখানে কী আছে এর মধ্যে? একটাই, তাহলে 1, আর টোটাল কত আছে 3, তাহলে 1/3, তাই তো? সরি, এর অপশানটা আমরা লিখতে ভুলে গেছি, এর অপশানগুলো আমি স্কিপ করে গেছি, এর অপশানগুলো একটু লিখে নাও। এর অপশানগুলো কী হবে? এ নাম্বার অপশান হবে হচ্ছে হাফ, বি নাম্বার অপশান হবে হচ্ছে 2/3, সি নাম্বার অপশান হবে হচ্ছে 1/3, আর ডি নাম্বার অপশান হচ্ছে হবে 3/4। ঠিক আছে, তাহলে আমার উত্তর কোনটা হলো? অপশান সি। দেখো বুঝতে পারলি কিনা, আমাদের যে দুটো চিলড্রেন আছে সেটা কী কী হতে পারে? হয় দুটোই বয়, একটা বয় একটা গার্ল, একটা গার্ল একটা বয়, আর দুটোই গার্ল। এবার আমাকে সেই বলেছে পরে বের করে, চুজেন র্যান্ডম ইজ ফাউন্ড টু হ্যাভ এ বয়, মানে একটা করে বয় থাকবে এমন ফ্যামিলি চুজ করতে বলেছে। তাহলে তো আমাকে এখানে দুটোই গার্ল, তাহলে চুজ করার দরকারই নাই, তাহলে আমাদের পড়ে হলো 3টে। এবার এই 3টে মধ্যে বলছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ হ্যাভিং অ্যানাদার বয়, মানে দ্বিতীয় জন বয় হবে, তাহলে 3টের মধ্যে দ্বিতীয় বয়ের সমানক একটা আছে, তাহলে 1/3, তাহলে এমন সমানক কত হলো? 1/3। দেখো মুখোমুখি হয়ে যাচ্ছে, তাই না? অঙ্কটা কত সহজ অঙ্ক দিয়েছিল। তাহলে আমাদের SLST 9-10 2016 55টা কোশ্চেন সলভ হয়ে গেল। আগে দুটো ভিডিও বানিয়েছি, প্রথমে 1 থেকে 25, তারপরে 25 থেকে 35, আর আজকে বাকিটা করে দিলাম। তোমরা যারা ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, অথবা প্লেলিস্ট চেক করো, সেখানেও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো থ্যাংক ইউ। পরের ক্লাসে আমরা, বা পরের ভিডিওতে আমরা 11-12 সমাধানগুলো আলোচনা করব, এবং ইনইকুয়ালিটি আমি পরীক্ষা নিয়েছি তোমাদের গ্রুপে। ঠিক আছে, যারা আমার গ্রুপে আছো, আমি তাদের জন্য ইনইকুয়ালিটির যে পরীক্ষাটা নিয়েছিলাম এক্সাম, সেই কোশ্চেনগুলো সলিউশন আমি খুব তাড়াতাড়ি ভিডিও বানিয়ে তোমাদেরকে আপলোড করব। ঠিক আছে, থ্যাংক ইউ।